নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক শাশ্বত ধরের একটি টান টান থ্রিলার উপন্যাস বিদ্রোহিনীর রাজমুকুট। লেখক শাশ্বত ধরের জন্ম 1988 সালে। শিক্ষা এবং বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। তাঁর লেখা বিভিন্ন গল্প বিভিন্ন পত্রপত্রিকাতে এবং বিভিন্ন সংকলনে প্রকাশ হয়েছে। আজকের গল্পটি আমরা নিয়েছি পালক পাবলিশার্স থেকে। গল্পটির বই কেনার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। যারা যারা বইটি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে দুটি পর্বে বিভক্ত করেছি। আজকে আপনারা শুনবেন গল্পের প্রথম পর্ব। গল্পের অন্তিম পর্বের ডিটেলস দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে। আজকের গল্প পাঠে রাজপ্রতাপ বসু। গল্পের প্রধান চরিত্র অর্থাৎ নীলুদার চরিত্রে আপনাদের সবার প্রিয় ব্রতদীপ। তবে আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের গল্প। লেখক শাশ্বত ধরের একটি টান টান ডিটেকটিভ থ্রিলার উপন্যাস বিদ্রোহিনীর রাজমুকুট, প্রথম পর্ব। এ তো দারুণ খবর রে। নীলুদা সোফার সামনে রাখা ছোট টেবিলটার ওপরে পা তুলতে তুলতে বলল, হ্যাঁ ওই আর কি, অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল, অবশেষে সবকিছু ফাইনাল হলো। তাহলে সন্দীপ, তোর লেখা গল্প নিয়ে সিনেমা হচ্ছে, বল। আমাদের কত আলোচনা এই নিয়ে। হ্যাঁ সেটাই ভাবছিলাম। এটা তোর কোন গল্পটা জানো? আরে এটা সেই চুয়ার বিদ্রোহনী, রানী শিরোমণিকে নিয়ে যেটা লিখেছিলাম সেইটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গল্পটা জমেছিল ভালোই। পরিচালক কে? পরিচালক সায়ন ঘোষ বলে একজন কম বয়সী ছেলে, একদম আমারই বয়সী। সায়ন ঘোষ এটা আগে কিছু কাজ টাজ করেছে? করেছে তো, বেশ কিছু অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা করেছে, আরও ওটিটিতে বেশ কিছু ওয়েব সিরিজও করেছে। এর সঙ্গে যোগাযোগ করলি কোত্থেকে? যোগাযোগ হয়ে গেল। আর প্রডিউসার কে? আসলে ওদের নিজেদের একটা প্রোডাকশন হাউস আছে, সেটার সাথে হয়তো আরও কোনো একটা প্রোডাকশনের জয়েন্ট ভেঞ্চার করা হবে। শুটিং দেখতে যাবি না? শুটিং কোথায় হবে? আউটডোরগুলো সবই মেদিনীপুর, মানে অরিজিনাল লোকেশনে? হ্যাঁ, আর ইনডোরগুলো সেট বানিয়ে এখানেই হবে। বাহ, বেশ ভালো ব্যাপার তো। আচ্ছা তুমি যাবে তো শুটিং দেখতে? তাহলে আমি কিন্তু সেরকম বলে দেবো। সে যাওয়া যাবে। কদিন শুটিং? আউটডোর ধরো ওই 8-10 দিন। এই কদিনই হয়ে যাবে? হ্যাঁ, আরে এখন কি আর তোমার 3-4 মাস ধরে সিনেমা হয় নাকি? বাংলা সিনেমা 1 মাসের মধ্যে পুরো কমপ্লিট। শুরু কবে থেকে? এই তো সামনের সপ্তাহে। বেশ, তুই যাবি তো? তাহলে যাওয়া হবে। আমি তো যাবই, আর অফিস থেকে ছুটিও নিয়ে নিয়েছি। তাই বলে একদম ছুটি নিয়ে নিলি? তা নেব না, প্রথমবার গল্প থেকে সিনেমা হচ্ছে আর সেটার সঙ্গে থাকবো না, তা হয় নাকি? সে তো বটেই। আচ্ছা, কে কে অভিনয় করছে এগুলো বল, হিরো কে? হিরো সেরকম কেউ নেই, এটা তো শিরোমণির লাইফ নিয়ে, সুতরাং হিরোইনই মূল। ওটা করছে শুভ্রা গাঙ্গুলি, আর ওর বর অজিত সিং এর পার্ট করছে অনিমেষ সেন। আর গল্পে অচল সিংহ মানে ওই পাইক, তার রোল করছে অভিরূপ চক্রবর্তী। এ তো ভালো স্টার কাস্ট। আর রামেশ্বর ভট্টাচার্যকে? রমেশ্বর ভট্টাচার্য করছে সঞ্জীব মুখোপাধ্যায়। চিত্রনাট্য কে লিখছে, তুই? না, সায়ন নিজেই লিখছে, ওর অ্যাসিস্ট্যান্ট আছে শুভ, ও হেল্প করছে। আর এই সিনেমার মিউজিক করবেন অমরজ্যোতি মিশ্র। বাহ, শুনে তো বেশ ভালোই লাগছে। তবে কিরকম হয় সেটা দেখতে হবে। রানীর পুরো জীবনটা নিয়ে সিনেমাটা নাকি? তাহলে একজনকে দিয়ে হবে? বয়স্ক কেউ তো লাগবে। না, শুভ্রাকে মেকআপ দিয়ে তৈরি করবে। আর একদম ছোট বয়সটা তো দেখানো হবে না, ওর বিয়ের থেকে শুরু, তা ওটা ফ্ল্যাশব্যাকে থাকবে। মূলত বিদ্রোহের সময়টা দেখানো হবে। বুঝতে পেরেছি, কিন্তু চিন্তা একটাই, এরকম ঐতিহাসিক সিনেমা দেখতে দর্শক হবে? হবে না কেন, ঠিক মতন বানাতে পারলেই হবে। বাহুবলী দেখলে না? আরে ওটা ছাড়, ওরকম সেট, তারপর অত সব অতিমানবিক ঘটনা, তার উপর রাজামৌলির পরিচালনা, সব মিলিয়ে ব্যাপারটা হয়েছে। এখানে তো তোরা কোনো অতিমানবিক ঘটনা দেখাতে পারবি না। না, এটা তো ঐতিহাসিক ঘটনা। কিছু আদিবাসী তীরধনুক নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে এবং তাদেরকে যথেষ্ট চাপে ফেলছে, এইটা সিনেমাতে দেখালে কেমন লাগবে তাই ভাবছি। না, এটা ভাবছো কেন? একটা নারীর লড়াইটা দেখো। অল্প বয়সে বিয়ে হয়েছে, স্বামী মারা যাচ্ছে, তার কেল্লা ডাকাতে দখল করে নিচ্ছে, সেখান থেকে পালিয়ে যাচ্ছে, সঙ্গে আবার সতীন। পাশের কেল্লা থেকে সাহায্য নিয়ে ফিরে আসছে, আবার দখল করছে কেল্লা, ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সমস্ত আদিবাসী প্রজাদের নিয়ে বিদ্রোহ করছে, ইংরেজদের কাঁপিয়ে দিচ্ছে।
শেষে বিশ্বাসঘাতকতার জন্য ধরা পড়ছে এবং বিদ্রোহর মশাল দিয়ে যাচ্ছে আরেকজনের হাতে। এতেও সিনেমা চলবে না বলছো? সবটাই নির্ভর করছে গল্পের গতি কিরকম তার উপরে। আচ্ছা, ওখানে থাকার ব্যবস্থা কি? তা তো ঠিক জানি না। শুভ আর সায়ন গিয়েছিল রেকি করতে, বললো তো 2-3টে হোটেল আছে, ও ব্যবস্থা হয়ে যাবে, তুমি চলো না। আচ্ছা, এই শিরোমণি যে দুর্গের রানী ছিলেন, মানে কর্ণগড়, সেটা কিছু অবশিষ্ট আছে? তা বেশ কিছুটা আছে, ওটাকে ঘিরেই বাকিটা সেট বানিয়ে ম্যানেজ করা হবে। তাহলে সেট তৈরি হবে কবে, আর শুটিং কবে হবে শুরু? সেটের কাজ শুরু হয়ে গেছে, আর মন্দিরগুলো তো যথেষ্ট ভালো অবস্থাতেই আছে। এমনকি শিরোমণি যে গ্রামে জন্মেছিল সেই গ্রামটা ওনাকে এখনো বেশ গ্রাম গ্রাম আছে। মানে শহুরে সভ্যতার পদার্পণ হয়নি বলছিস? না, তবে সেটা একদিক দিয়ে ভালো, সময়কালটা ধরতে সুবিধা হবে। সব শুটিং কি ওই জায়গায়, না আরো কোথাও যাওয়া আছে? আছে তো, ওই দুর্গ মন্দির, আশেপাশের জঙ্গল আর গনগনির মাঠ। গনগনিতে আবার কি আছে? পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনিকে অনায়াসেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা যায়। শিলাবতী নদীর পাশে অবস্থিত এই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশেই কম নয়। গড়বেতা স্টেশনের কাছে গনগনি, এই গনগনিকে ঘিরে রয়েছে এই অঞ্চলের লোককাহিনী, রয়েছে ইতিহাস। এখানকার মানুষজনের সঙ্গে আলাপ করলে তারা মহাভারতের বক রাক্ষসের কাহিনীটা বলবেই। সেই ইতিহাসের শিকড় পৌরাণিক যুগে মহাভারত অবধি বিস্তৃত। অজ্ঞাতবাসে থাকার সময় পঞ্চপাণ্ডব নাকি কিছুদিন কাটিয়েছিলেন এখানে। পাণ্ডবরা বনবাসে থাকাকালীন একদিন এসে পড়েছিলেন এই গনগনিতে। এই তল্লাটে তখন দাপিয়ে বেড়াতো বকাসুর নামের রাক্ষস। কোন একজন গ্রামবাসীকে রোজ তার হাতে তুলে দিতে হতো নৈবেদ্য হিসেবে। এর অন্যথা হলে সমস্ত গ্রাম তছনছ করে ছাড়ত বকাসুর। পাণ্ডবরা এখানেই আশ্রয় নিয়েছিল এক ব্রাহ্মণ পরিবারে। বকাসুরের খাদ্য হিসেবে উৎসর্গ হওয়ার জন্য একদিন সময় এলো এই পরিবারের। মাতা কুন্তীর নির্দেশে ভীম এই পরিবারের সদস্য হয়ে নিবেদিত হলো বকাসুরের কাছে। শুরু হলো প্রবল যুদ্ধ বকাসুরের সঙ্গে শক্তিশালী ভীমের। অবশেষে ভীমের হাতেই বধ হলো বকাসুর। তাদের যুদ্ধের প্রতাপে এখানকার মাটি কেঁপে ছিন্ন ভিন্ন হয়ে যায়। শিলাবতীর এই গিরিখাত আসলে বক রাক্ষস আর ভীমের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তার ফলেই তৈরি হয়েছিল। এ তো গেল পৌরাণিক কাহিনী। চুয়ার লায়ক বিদ্রোহ তো বেশি দিনের কথা নয়, মোটামুটি 200 বছর আগের। বিদ্রোহের অন্যতম নায়ক অচল সিংহ তাঁর দলবল নিয়ে আস্তানা গেড়েছিলেন গনগনির গভীর শালবনে। রপ্ত করেছিলেন গরিলা লড়াইয়ের কলাকৌশল, ইংরেজদের ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। ইংরেজ বাহিনী নাকি কামান দেগে গোটা শালবন জ্বালিয়ে দিয়েছিল, তবু দমানো যায়নি অচলকে। চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে যান তিনি, অবশ্য শেষ রক্ষা করতে পারেননি। বর্গীর শেষ রাজা ছত্রসিংহ ধরিয়ে দেন অচলদের। এই গনগনির মাঠে নাকি অচল ও তাঁর সঙ্গীদের ফাঁসি দিয়েছিল ইংরেজরা। ওই সিনগুলো এখানেই শুট হবে। বাবা, ইন্টারেস্টিং তো। শুটিং দেখার থেকেও একটা নতুন জায়গা দেখার আগ্রহটা, তার সঙ্গে বাংলার ইতিহাসের পাতায় টাইম ট্রাভেল করার সুযোগ ছাড়তে ইচ্ছে করছে না। চল ঘুরে আসি একবার রানী শিরোমণির আমল থেকে। কর্ণগড় পৌঁছতে নীলুদাদের কোনো অসুবিধা হয়নি। সায়ন সব ব্যবস্থা করেই রেখেছিল। সন্দীপ নীলুদার সাথে সায়নের আলাপ করিয়ে দিল। সন্দীপ ঠিকই বলেছিল, ছেলেটা একদমই সন্দীপেরই বয়সী। আর একটা সারল্য রয়েছে ছেলেটার মধ্যে। একটা হোটেলে সবার থাকার ব্যবস্থা হয়েছে। নীলুদা বলল, আমি অযাচিত অতিথি হিসেবে এসে তোমাদের কাজে অসুবিধা তৈরি করলাম না তো? আরে না না, কি বলছেন, আমাদের তো এখানে এত লোক রয়েছে, সবাই মিলেমিশে থাকবো, এতে অসুবিধের কি আছে? চলো একবার দুর্গটা দেখে আসা যাক, যেখানে সেটটা তৈরি হচ্ছে আর কি। বলছেন, চলুন তাহলে, আমিও যাই। এই শুভ, যাবি নাকি? শুভ বলে যে ছেলেটা, সে সায়নের থেকেও কম বয়সী। না রে, তুই যা, আমি এই প্রোডাকশনের দিকটা একটু দেখে নিই, তারপর আসছি। কর্ণগড়ের দুর্গের দিকে যেতে যেতে নীলুদা সায়নকে জিজ্ঞেস করল, কতদিন লাগবে মনে হচ্ছে? শুটিংয়ে যদি সব ঠিকঠাক যায় তাহলে 8-9 দিনের মধ্যে সব মিটে যাবে। তবে অনেক কিছুর ওপরই নির্ভর করে, লোকাল পারমিশন, ওয়েদার, এইসব কিছু ফেভার থাকা দরকার। শুভ এইসব অনেকটাই দেখে নিয়েছে, তাও বলা তো যায় না, কিছুদিনের বাফারটা রাখা দরকার। তা তো বটেই।
আর দরকার হলে স্বয়ং লেখক তো আছেই, প্রয়োজন মতো গল্পের মোড় ঘুরিয়ে দেব। হ্যাঁ সেই থোর বড়ি খাড়ার জায়গায় খাড়া বড়ি থোর লিখে দেবো। ভালো বলেছেন। ভাদুতলা মোড় থেকে কিছুটা যেতেই দেখা গেল একটি তোরণ। সেখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। এইটাই হলো কর্ণগড়ের প্রবেশদ্বার। এই দিক দিয়ে গেলে মন্দিরগুলো, কিন্তু ওই মন্দিরে কাজ চলবে না, বড্ড নতুন, একেবারে ঝকঝক করছে। বরং গড়ের কাছে একটা মন্দির আছে, একটু ভাঙাচোরা, ওইটাকে নিয়েই করব। ওরা মন্দিরের দিকে না গিয়ে গড়ের রাস্তা ধরল। একটা খাল পেরোতেই গড়ে ঢোকা গেল। এখানেও একটা প্রবেশদ্বার, তবে আগেরটার থেকে অনেকটাই ছোট। প্রবেশদ্বারে গ্রিলের পাশাপাশি দুটো গেট, একটা চওড়া একটা সরু। প্রবেশদ্বার যতটা ঝকমকে, ভেতরের রাস্তা ততটাই খারাপ। জায়গায় জায়গায় পুরোটাই প্রায় কর্দমাক্ত। শুধু এক পাশে কয়েকটা পাথরের চাই ফেলা, তার ওপর পা ফেলেই কাদা পার করার ব্যবস্থা। প্রবেশদ্বার পেরিয়েই একটা ভগ্ন প্রায় প্রাচীর, তবে তার দেওয়াল বেশ পুরু। প্রাচীরের ওপরে আগাছার স্তূপ। প্রাচীরে একটা দরজার মতো প্রকোষ্ঠ আছে। এটা একটা মন্দিরের ভাঙা অংশ বা বাসস্থানের অংশ বলে মনে হলো। এইটিকে আবার কর্ণগড়ের রাজাদের সেনানিবাস বলেন কেউ কেউ। এই মন্দিরের কথা বলছিলে? হ্যাঁ, ভেতরে একটা মূর্তি আছে, পূজারীও আছে অবশ্য। এদিকে ওই গড়কে ঘিরে বিরাট সেট তৈরি হচ্ছে। হঠাৎ করে দেখলে মনে হয় যেন পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। দূর থেকে ছবি তুললে অবশ্য কোনটা আসল বা কোনটা নকল সেটা বোঝার সম্ভাবনা নেই। সেটের কাজ তো এখনো শেষ হয়নি দেখছি। না, তবে এদিক ওদিকে শট নিতে নিতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, গড়ের যে চারিদিকে একটা নদীর কথা ছিল, সেটা কি হলো? ওই পারাং নদী তো। তুমি তো গুরু লিখেই খালাস। এসো, এদিকে এসো। গড়ের পেছন দিকে যেতে ওরা নদীর দেখা পেল, কিন্তু সেটা নদী না বলে একটা পুকুর বলাই যায়। এখন বর্ষাকাল বলে তাও জল আছে, অন্য সময় এখানে গরু চড়ে। আমরা তো খালটা পেরিয়ে এলাম, ওটাও তো এই নদীরই অংশ। নদীর খাতটাকে বোঝা যাচ্ছে, কিন্তু এই জায়গাটা ছাড়া আর তেমন জল নেই কোথাও। তাহলে উপায়? সেটা অসুবিধে নেই, গ্রাফিক্স আছে তো। আর তাছাড়া এদিক ওদিকে শট তুলে ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। নদীতে তো আর কোনো সিন নেই। এই সময় শুভ আর প্রোডাকশনের আরো কয়েকটা ছেলে এলো। শুভর বৈশিষ্ট্য হচ্ছে খুব আমোদে ছেলে, যেখানে যায় সেখানটা মাতিয়ে দেয়। এসেই শুরু করলো। কি হলো, এখনো সেট হয়নি? আর কবে হবে? আরে এই সেটের মাথায় উঠে কি আমরা শুটিং করব? আরে এই চানো চানো, তাড়াতাড়ি চানো। সবার জন্য চা কফি এসে গেল। শুভ সন্দীপের সাথে এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। নীলুদা সায়নকে বলল, কি জিনিস ছিল আর কি হয়েছে। তাও তো এখন অনেক পরিষ্কার। মন্দির চত্বর ভালো করা হয়েছে, তারপর ইকো পার্ক হয়েছে, থাকার ব্যবস্থা হয়েছে। এখানের যে ছেলেগুলো আমাদের সাথে কাজ করছে, তারা তো বলছে যে এখানে যে কিছু একটা আছে তারা সেটা জানতোই না। কাগজে মাঝে লেখালেখি হয়, তারপরে এটা সংস্কার শুরু হয়। কিন্তু এটা তো বোধহয় এখনো আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে তো যায়নি। না, সেই জন্যই তো পারমিশন পাওয়াটা সহজ। এটা লোকাল অথরিটির আন্ডারেই আছে। দেখো, এই সিনেমাটা হলেই যদি আর্কিওলজিক্যাল সার্ভে ইন্টারেস্ট দেখায়। সেই দেখা যাক, নইলে এই করে আর কদিন বাংলায় এমন একটি ইতিহাস হারিয়ে যাবে। ঝাঁসির রানীর আগের ব্রিটিশদের বিরুদ্ধে এক মহিলা লড়েছেন, ভাবতে পারো? ভাবলেই গায়ে কাটা দেয়। সেই এই সময় সন্দীপ আর শুভ এলো। এই আমরা নদীতে একটু চান করতে গেলাম, আর কে কে যাবে আমাদের সঙ্গে? নদী? কোথায় নদী? ও তো পুকুর। আরে ও যাই হোক, সাঁতার তো কাটা যাবে। প্রোডাকশনের আরো কিছু ছেলেও রাজি হয়ে গেল। না না, আমরা নামছি না। আমরা বরং হোটেলে যাই, একটু বিশ্রাম নিই। তোরা সবাই এসব করে এগিয়ে যা। জলে নামতেই ঠান্ডা জলে শরীরটা যেন জুড়িয়ে গেল। প্রথম প্রথম সবাই একটু ইতস্তত করছিল। অচেনা জায়গার জল কোথায় কি আছে। প্রাথমিক জড়তার ভাবটা কেটে যেতেই সবাই নিজেদের মতো স্নান শুরু করল।
শুভ আর সন্দীপ দুজনেই বেশ ভালো সাঁতার কাটে। বেশ কয়েকবার এপার ওপার করলো ওরা। তারপর সন্দীপের চোখে একটা জিনিস পড়ল। দুর্গের একটা দিক একেবারে জলের সাথে লেগেই আছে, সেই দিকে বেশ কয়েকটা বড় বড় আংটা লাগানো। আচ্ছা, এগুলো কি তোমরা লাগিয়েছো? না না, এগুলো আগে থেকেই লাগানো ছিল। খুব সম্ভবত এগুলোতে নৌকা বাঁধা হতো। তাই হবে, কিন্তু কতদিনের পুরনো তাও এখনো টিকে আছে। নদীতে জল নেই, তাই এখনো টিকে আছে। সন্দীপ আরেকটু কাছে গেল, গিয়ে দেখার চেষ্টা করল। এখানে পায়ের তলায় মাটি বা পাথর কিছু একটা পেল। সেখানে দাঁড়িয়ে দেখতে গেল, কিন্তু পায়ের তলার পাথরটা শ্যাওলা জমে ভীষণ পিচ্ছিল হয়েছিল। সন্দীপের পাটা স্লিপ করে গেল। তাল সামলানোর জন্য সন্দীপ হাত বাড়িয়ে সামনের আংটাটা ধরে ফেলল। হ্যাঁচকা টান পড়তেই আংটা সহ পাথরটা খানিকটা খুলে বেরিয়ে এলো। শুভ ততক্ষণে এসে গেছে। কি ব্যাপার? সন্দীপ আঙুল দিয়ে দেখালো জায়গাটা। যেখান থেকে পাথরটা খুলে এসেছে সেখানে একটা অন্ধকার গহ্বর উঁকি দিচ্ছে। তার ভেতরে কি যেন একটা চকচক করছে। আর একটু টান দিতেই পাথরটা পুরোপুরি খুলে এলো। ভেতরে একটা ছোট বাক্স। সন্দীপ আর শুভ দুজনে দুজনের মুখের দিকে তাকালো। এখানে এটা কি? বাক্সটা খুলতেই ভেতর থেকে যে জিনিসটা বেরিয়ে গেল সেটা একেবারেই অপ্রত্যাশিত। একটা শেয়াল বা কুকুর জাতীয় প্রাণীর মাথা। সত্যিকারের নয়, কোনো একটা ধাতুর তৈরি। এর মানেটা কি? এখানে এরকম একটা জিনিস রাখার অর্থ কি? সন্দীপ বাকি আংটাগুলো টেনে দেখল। বাকিগুলো যথেষ্ট শক্ত, নড়ার কোনো সম্ভাবনা নেই। এটা কিসের জন্য? আরে সেটাই তো বুঝতে পারছি না। তবে যার জন্যই হোক, জিনিসটা নিশ্চয়ই মূল্যবান, নইলে এভাবে লুকিয়ে রাখার কোনো মানে হয় না। এটা আপাতত সঙ্গে রাখি, কি বলো? শিয়ালের মাথা পাওয়ার খবরটা গোপন রইল না। গোটা শুটিং ইউনিটে ছড়িয়ে পড়ল। সবাই একবার করে এসে উৎসাহের সাথে দেখে যেতে লাগলো। নীলুদা বলল, ধাতুটা তো এমন কিছু দামি বলে মনে হচ্ছে না। ওইরকম একটা জায়গায় এটা রাখার মানে কি? যদি কোনো সংস্কার থেকে রাখা আছে। আচ্ছা, এখানের কোনো লোককে জিজ্ঞাসা করলে হয় না? সেটা না জিজ্ঞেস করাটাই ভালো। এই গড় নিয়ে অনেকের গুজব রয়েছে। এখানে নাকি আজও রানী শিরোমণির আত্মা ঘুরে বেড়ায়। রাতের বেলা এদিকে কেউ একটা খুব আসতে চায় না। তার উপরে এরকম মুন্ডু পাওয়া গেছে, ব্যাপারটা ছড়িয়ে পড়লে আমাদের শুটিং তো মাটি হবে। সায়ন ঠিকই বলেছে। ও খুঁজে পাওয়া গেছে, ওটা তোমার কাছেই রাখো, পরে দেখা যাবে। এদিকে একটা নতুন খবর আছে। হ্যাঁ, আবার কি খবর? টেলিপ্যাথি বলতে পারো। টেলিপ্যাথি? আচ্ছা, খবরটা কি সেটা কি বলবি? ওই যে মন্দিরে আমরা শুটিংটা করব ঠিক করলাম, হ্যাঁ। ওখানে যে পুরোহিত, হ্যাঁ, ওই যে বয়স্ক ভদ্রলোক। আরে হ্যাঁ, উনি নাকি রামেশ্বর ভট্টাচার্যের বংশধর। হ্যাঁ, বলিস কি রে? এই তোর টেলিপ্যাথি ঠাকুরদা যাবেন নাকি একবার আলাপ করতে? ওখানেই রামেশ্বরের শটগুলো নেব ভেবেছিলাম। তো ওর সাথে কথা বলে নি একবার, তাহলে ব্যাপারটা আরো নিখুঁত হবে। হ্যাঁ, যাওয়াই যায়। মন্দিরে যিনি পুজো করছিলেন তার বয়স প্রায় 70-এর বেশি তো বটেই, এমনকি 80 হলেও আশ্চর্য হব না। অবশেষে রামেশ্বর ভট্টাচার্যের নাম সবাই জানতে পারবে। আপনি ওনার বংশধর তো? আমারই পূর্বপুরুষ ছিলেন তিনি। ওই যে মন্দিরের একটা কোণে একটা ছোট্ট ঘর মতো দেখতে পাচ্ছ, ওটাই ওনার সমাধি মন্দির। কিন্তু ওদিকে আর কেউ যায় না। ওখানে একটা বিশাল বট গাছ আছে। লোকেরা দিনের বেলাতেই ওই গাছের তলা দিয়ে যেতে সাহস পায় না। কেন? কত হত্যা, কত অপঘাত ঘটে গেছে ওখানে।
সব আত্মারা ঘুরে বেড়ায়। শোনা যায় ওই বট গাছের ডাল থেকে বেশ কিছু লোককে ফাঁসিও দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনার এই পূর্বপুরুষ সম্বন্ধে আমাদের একটু বলুন তো, তাহলে আমাদের এই সিনেমাতে ব্যাপারটা আরো বাস্তবায়িত হবে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে দ্বিজ রামেশ্বরের নাম উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে। কবির লেখা শিবায়ন ও সত্যনারায়ণের পাঁচালী বাংলার ঘরে ঘরে পুজো পার্বণ উৎসবগুলিতে অপরিহার্য অংশ হিসেবে জড়িয়ে রয়েছে। তার লেখায় যেমন পৌরাণিক ও লৌকিক কাহিনী বর্ণিত হয়েছে, তেমনি উঠে এসেছে সমসাময়িক মেদিনীপুরের নানান কথা। তবে তবে রামেশ্বর শুধুমাত্র কবি ছিলেন না, তিনি ছিলেন একজন একনিষ্ঠ ভক্ত ও সাধক। সেই হিসেবেও তার পরিচয় পাওয়া যায়। কবি রামেশ্বরের গুরু চন্দ্রচূড় চক্রবর্তীর বংশধর পূর্ণচন্দ্র চক্রবর্তীর একটি জীর্ণ রোজনামচা থেকে জানা যায় যে কবি আনুমানিক 1677 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কবির নিবাস, পরিচয়, জীবনের কয়েকটি ঘটনাবলী তিনি নিজ কাব্যবদ্ধেই লিখে গিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল আছে না, ওই ঘাটালের কাছে তৎকালীন বরোদা পরগনার অন্তর্ভুক্ত গ্রাম যদুপুর। এই যদুপুর অঞ্চলে এককালে কয়েকটি গোয়ালা পরিবার বসবাস শুরু করেছিল। এই যদুবংশীয় কথাটি থেকে এই যদুপুর নামটা এসেছে। কবির লেখা থেকেই জানা যায় তার বাবার নাম লক্ষণ আর মায়ের নাম রূপবতী। ভাই ছিল, ভাইয়ের নাম হলো শম্ভুরাম। আর 3 বোন ছিল, 3 বোন, পার্বতী, গৌরী আর সরস্বতী। 2 জন স্ত্রী, সুমিত্রা আর হলো গিয়ে পরমেশ্বরী। এছাড়া দুর্গাচরণ সহ 6 জন ভাগ্নী পুত্র কৃষ্ণরামের কথা উল্লেখ করেছেন রামেশ্বর। কিন্তু তার কোনো লেখায় তার সন্তানের কথা না থাকায় এবং এই বিষয়ে কোনো তথ্য আবিষ্কার না হওয়ায় মনে করা হয় যে তিনি নিঃসন্তান ছিলেন। আমি হলাম ওর ভাই শম্ভুরামের বংশধর। এই রামেশ্বরের যখন অন্নপ্রাশন হয়, সে সময় একটি বড় থালায় তালপাতার পুঁথি, বাঁশের কলম, রূপার মুদ্রা, সিঁদুর কৌটো আর সাদা ও লাল ফুল সামনে রাখা হয়। শিশু রামেশ্বর ডান হাতে তুলে নিলেন কলম আর বাম হাতে রক্ত জবা। রামেশ্বরের বাবার একটি চতুষ্পাঠী ছিল। কয়েক বছরের মধ্যেই বেদ, উপনিষদ, স্মৃতি, দর্শন, পুরাণ ও বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করলেন কবি। পুরাণ পাঠক হিসেবে তার ডাক আসতে লাগলো বিভিন্ন শিক্ষায়তন থেকে। তৎকালীন চেতুয়া বরোদা অঞ্চলের জমিদার ছিলেন বাংলার শিবাজি নামে খ্যাত শোভা সিংহ। বরোদাতে তিনি পরীক্ষা ঘেরা সুরক্ষিত গড় নির্মাণ করেছিলেন। এই গড়ে বিশালাক্ষী মন্দির প্রতিষ্ঠা
ও নিত্য পূজার প্রস্তাব দেওয়া হয়েছিল এই 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 রামেশ্বরকে। হ্যাঁ, কিন্তু কিন্তু তিনি কোনো বাগদির মন্দিরে পূজা অর্চনা করবেন না বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। শোভা সিংহ এরপর একজন ব্রাহ্মণ গঙ্গারাম বন্দ্যোপাধ্যায়কে বিশালাক্ষী মন্দিরের পূজারী নিযুক্ত করেন। তা হলো কি, একবার দুজন স্ত্রীকে নিয়ে কাপাসটিকরি নামে গ্রামে মামার বাড়িতে গিয়েছিলেন রামেশ্বর। হ্যাঁ, সেখান থেকে তিনি কর্ণগড়ে ঘুরতে যান মামার ছেলের সাথে। কর্ণগড় দুর্গ, ভিতরগড়, বাহিরগড়, পারাং নদী, মহামায়া ও দণ্ডেশ্বর মন্দির চত্বর ঘুরে দেখেন কবি। মহামায়া মন্দিরে হলো কি, এই মহামায়া মন্দিরে কবির সাথে দেখা হয় তান্ত্রিক চন্দ্রচূড় চক্রবর্তীর। রামেশ্বর তার কাছে তন্ত্রমতে দীক্ষা লাভ করে কামরূপ কামাখ্যা তীর্থ দর্শনে যান। পরে যদুপুর গ্রামে ফিরে এসে একটি বট গাছের নিচে চক্রাসন তৈরি করে সাধনা শুরু করেন তিনি। যদুপুরের পার্শ্ববর্তী গ্রাম হলো খরার। একবার সেখানে শুরু হলো কলেরার বসন্তের উপদ্রব। এই সময় রামেশ্বর রচনা করলেন শীতলা মঙ্গল, যা মগ পূজা কাহিনী নামে পরিচিত। ঔরঙ্গজেবের শোষণ ও অসহিষ্ণুতা নীতির বিরুদ্ধে তৎকালীন বহু রাজা ও জমিদারেরা বিদ্রোহী হয়ে উঠেছিল। হিন্দু মুসলিম পারস্পরিক দ্বন্দ্বের নানা দৃষ্টান্ত ফুটে উঠতে থাকে সমাজের নানা স্তরে। এই চেতুয়া বরোদা অঞ্চলের জমিদার শোভা সিংহ আর তার ভাই হেমত সিংহ সে সময় পার্শ্ববর্তী ছোট বড় নানা বিদ্রোহী গোষ্ঠীকে একত্রিত করে বিদ্রোহের পরিকল্পনা সাজাতে থাকে। এমন সময় কবি রামেশ্বর লিখলেন তাঁর অপর এক কাব্য। স্কন্দ পুরাণের রেবাখণ্ডে বর্ণিত সত্যনারায়ণের কাহিনীকে মুসলিম পীরের রূপে উপস্থাপন করলেন সত্যনারায়ণ পাঁচালীতে। এই কাব্যের মধ্যে দিয়ে তার উর্দু, ফার্সি ও হিন্দিতে দক্ষতার পরিচয় পাওয়া যায়। মুঘল যুগে নবাব দরবারে উর্দু আর ফার্সি ভাষার প্রচলন ছিল, তাই পণ্ডিতেরা সংস্কৃতর সাথে সাথে এসব ভাষাও রপ্ত করত। রামেশ্বরও তাঁর অধ্যয়ন ও চর্চার মাধ্যমে এই ভাষাগুলিতে দক্ষতা অর্জন করেছিলেন। একদিন বড়দারাজ শোভা সিংহ ঘোড়ার পিঠে চলেছেন যদুপুর দিঘির পাশের রাস্তা দিয়ে। সেই দিঘিতে স্নান করে ফিরছিলেন রামেশ্বরের স্ত্রী সুমিত্রা। তার রূপলাবণে মুগ্ধ শোভা সিংহ তাকে জোর করে ঘোড়ায় তুলে নিলেন। সুমিত্রা প্রাণপণে আত্মরক্ষার চেষ্টা করায় তাকে পথের ধারে ফেলে শোভা সিংহ চলে গেলেন। এই ঘটনার পরে যদুপুরের ব্রাহ্মণ সমাজ রামেশ্বরকে স্ত্রীকে ত্যাগ করার জন্য চাপ দিতে থাকে। রামেশ্বর এই সিদ্ধান্ত না মেনে পিতৃভিটে ছেড়ে কিছু দূরে এক কুটির নির্মাণ করে থাকতে লাগলেন। কিন্তু রামেশ্বর শোভা সিংহের অপকর্মের কথা ভুলতে পারেননি। তিনি যে বট গাছের নিচে বসে সত্যনারায়ণের পাঁচালী লিখেছিলেন, তার কাছেই বামন পুকুরের এক কোণে পঞ্চমুণ্ডির আসন তৈরি করলেন। গুরু চন্দ্রচূড় চক্রবর্তী এসে তাকে সাহায্য করেছিলেন এই কাজে। এরপর বহ্নি কুণ্ড প্রস্তুত করে রামেশ্বর শুরু করলেন শোভা সিংহের মারণ যজ্ঞ।
এই কথা জানতে পেরে শোভা সিংহের স্ত্রী অজিতা সুন্দরী রামেশ্বরের পায়ে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইলেন। রামেশ্বর তার কথা মেনে নিয়ে মারণযজ্ঞ বন্ধ রাখলেন। কিন্তু শোভা সিংহ তার স্ত্রীর এই কাজ মেনে নিতে পারেননি। অপরাধের সাজা হিসেবে অজিতা সুন্দরীকে আশ্রয় নিতে হয়েছিল তৎকালীন সুতানুটি গোবিন্দপুরের কাছে চৌরঙ্গীর জঙ্গলে এক সাধুর আশ্রমে। মোগল শাসনের বিরুদ্ধে শোভা সিংহের বিদ্রোহের সময়কাল ছিল 1695 থেকে 96 খ্রিস্টাব্দ। তিনি বর্ধমান রাজ কৃষ্ণরাম রায়কে হত্যা করে বর্ধমান দখল করেন। কিছুদিনের মধ্যেই গঙ্গার পশ্চিমের একটি বড় এলাকা তার অধীনে চলে আসে। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই শোভা সিংহের মৃত্যু হয়। শোনা যায় জোর করে কৃষ্ণরাম রায়ের কন্যা সত্যবতীর সম্ভ্রম লুণ্ঠনের সময় সত্যবতীর ছুরির আঘাতে তার মৃত্যু হয়। এই ঘটনার খবর শুনে আনন্দিত হয়ে রামেশ্বর গান লিখলেন। লোকের মুখে মুখে এই গান প্রচারিত হওয়ায় তা এসে পৌঁছল শোভা সিংহর ভাই হেমত সিংহের কানে। হ্যাঁ, হেমত সিংহ রামেশ্বরের যদুপুরের বাড়ি ভেঙে তাকে গ্রাম ছাড়া করতে বাধ্য করলেন। রামেশ্বর যদুপুর ত্যাগ করে তার দুই স্ত্রীকে নিয়ে কাপাসটিকরি গ্রামে মামার বাড়িতে এসে উঠলেন। কর্ণগড়ের রাজা রাম সিংহ অযোধ্যা নগরে তার বসবাসের ব্যবস্থা করে তাকে পুরাণ পাঠক নিযুক্ত করলেন। এই অযোধ্যা নগর কেশপুরে অবস্থিত, যার বর্তমান নাম হল অযোধ্যাবার। এটা কংসাবতী আর রূপনারায়ণের সংযোগকারী একটি খালের পাশে অবস্থান করছে। এখান থেকে কংসাবতীর দূরত্ব খুব বেশি নয়। রামেশ্বর এরপর বিভিন্ন তীর্থ দর্শন করতে লাগলেন এবং পুনরায় কাব্য রচনায় মনোনিবেশ করলেন। কবি এরপর লিখেছিলেন সত্যনারায়ণের উপপাঁচালী, আখটি পালা, লিখেছিলেন গোবিন্দ মঙ্গল, যাতে তিনি শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত থেকে বৈকুণ্ঠ গমন পর্যন্ত কাহিনী বর্ণনা করলেন। অযোধ্যা নগরে রামেশ্বরের একটা যোগাসন ছিল। কর্ণগড়ের মহামায়া মন্দিরেও তার একটা পঞ্চমন্দির যোগাসন ছিল। এখানে রামেশ্বর এবং রাজারাম সিংহের পুত্র যশবন্ত সিংহ সিদ্ধি লাভ করেছিলেন। তবে এর আগে মহামায়া মন্দির চত্বরের পশ্চিম দ্বারের ওপর নির্মিত যোগী খোপা বা যোগমণ্ডলে কবি যোগাভ্যাস করতেন। তা ধর গিয়ে 1711, হ্যাঁ 1711 খ্রিস্টাব্দে রাম সিংহের মৃত্যু হলে যশবন্ত সিংহ কর্ণগড়ের রাজা হন। রামেশ্বর এই সময় শিবায়ন রচনা শেষ করে তার সভায় পাঠ করলেন। সপ্তদশ শতক থেকে 20 শতক পর্যন্ত শিবায়ন ধারার যে সমস্ত লেখনীর কথা জানা গেছে, রামেশ্বরের শিবায়ন সেগুলির মধ্যে ছিল সর্বশ্রেষ্ঠ ও জনপ্রিয়। কবি রামেশ্বর তার কাব্যকে বলেছেন ভবভাব্য ভদ্রকাব্য। ভবভাব্য মানে জানো? ভবভাব্যের মানে হলো কাব্যের চিন্তনীয় দেবতা শিব, আর ভদ্রকাব্য অর্থাৎ ভদ্রজনের শ্রুতিযোগ্য কাব্য।
সমসাময়িক সামাজিক জীবনের রুচি আর রসবোধ ব্যবহার করে শিবের গৃহস্থ জীবন অনন্য উপায়ে ফুটিয়ে তুলেছেন কবি। কর্ণগড়ের দণ্ডেশ্বর শিব মন্দিরের দক্ষিণ অংশে বসেই তিনি রচনা করেছিলেন এই শিবায়ন কাব্য। রাজা যশবন্ত আর কবি রামেশ্বরের নানান কাহিনী প্রচলিত আছে। একদিন রাজা রামেশ্বরকে জিজ্ঞেস করলেন আজ কোন তিথি। রামেশ্বর জানালেন আজ পূর্ণিমা, কিন্তু সেদিন ছিল অমাবস্যা। রামেশ্বর নিজের ভুল বুঝতে পেরে মহামায়ার কাছে প্রার্থনা জানালেন। মহামায়া বললেন আজ রাতে রাজাকে মন্দিরে নিয়ে এসো। রাত্রিবেলায় রাজা মন্দিরে এসে দেখলেন কোথায় অমাবস্যা, পূর্ণচন্দ্রের উদয় হয়েছে যেন। ভগবতী তার বাম হাতের বলয় উত্তোলন করে দেখিয়েছিলেন। জয় মা, জয় মা। একবার হলো কি, একবার বিষ্ণুপুরের মল্ল রাজা গোপাল সিংহের সৈন্যরা কুলদেবতা মদন মোহনের সাথে কর্ণগড় আক্রমণ করেছিল। রাজা যশবন্ত তখন মহামায়া মন্দিরে পঞ্চমুণ্ডী আসনে সাধনায় মগ্ন। কর্ণগড়ের সৈন্যরা রাজার আদেশ না পেয়ে পালিয়ে গেল। এদিকে বিষ্ণুপুরের সৈন্যরা গড়ে প্রবেশ করলে তাদের গোলযোগে যশবন্তের ধ্যান ভঙ্গ হল। তিনি কাতর কণ্ঠে মহামায়াকে ডাকতে লাগলেন। দেবী মহামায়া একটি ঘোড়ার পিঠে চড়ে মাভৈ মাভৈ শব্দ করতে করতে শত্রু সৈন্য ধ্বংস করলেন। এরপর হলো এক ভয়ানক যুদ্ধ মদন মোহনের সাথে। মদন মোহন পরাজিত হয়ে বিষ্ণুপুরে ফিরে গেলেন। এই কাহিনী পাওয়া যায় রামেশ্বরের একটি ক্ষুদ্র কাব্যে। রাজা যশবন্ত রামেশ্বরকে সভাকবির পদে নিযুক্ত করেছিলেন। দুজনের মধ্যে গড়ে উঠেছিল এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। রামেশ্বরের অনুরোধে তার ভাই শম্ভুরামকে তিনি নারাজল রাজবংশের অধীনে কাজে নিযুক্ত করিয়েছিলেন। দাদার মতো শম্ভুরায়ও কাব্য রচনায় পারদর্শী ছিলেন। জিমুত মঙ্গল, অনন্ত চতুর্দশী ব্রত কথার মতো তার রচনাগুলো সমৃদ্ধ করেছে মধ্যযুগের সাহিত্যকে। রামেশ্বরের জীবনের অন্তিম লগ্নে 1744 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন মহাভারতের রাজধর্ম নামে একটি পুঁথি। 1744 খ্রিস্টাব্দে শ্রাবণী পূর্ণিমার দিন কবি ও সাধক রামেশ্বর পরলোক গমন করেন। মহামায়া মন্দির প্রাঙ্গণে তাঁর সমাধি নির্মাণ করা হয়। তার কয়েক বছর পর 1748 খ্রিস্টাব্দে রাজা যশবন্তের মৃত্যু হলে তাঁর সমাধিও নির্মাণ করা হয় ওই রামেশ্বরের পাশে। তাহলে রামেশ্বরের সাথে শিরোমণির যোগাযোগটা? তখন তো তিনি অজিত সিং এর স্ত্রী রানী হননি। বুঝলাম। শুটিং শুরু হয়ে গেল। প্রথম দিন শিরোমণির বিয়ের দৃশ্যের শুটিং। শুভ্রাকে আজ সাজানো হয়েছে গ্রামের এক সাধারণ মেয়ের সাজে। কর্ণগড় সিংহাসনে তখন মহারাজা যশবন্ত সিং। তার পুত্র অজিত সিং চলেছেন গ্রামের পথ দিয়ে। ঘোড়ায় চড়ে যেতে যেতে পথের ধারে হঠাৎ চোখ পড়ল এক তরুণীর দিকে। কি তরুণী! অপূর্ব রূপ লাবণ্য তার নেই, কিন্তু এক মোহময়তা বা মাদকতা রয়েছে তার মধ্যে। ঘোড়া থেকে নেমে পড়লেন অজিত সিং। ওই তরুণীর পাশে তার যে সকল বন্ধুরা ছিল তারা একটু সচকিত হল। এই রাজপুরুষ কে? এখানেই বা কি দরকার? এগিয়ে গেলেন অজিত সিং। প্রশ্ন করলেন,
তোমার নাম কি? শিরোমণি। আমি অজিত সিং। মেয়েটি কোনো জবাব দিল না। খানিকক্ষণ তাকিয়ে রইলেন অজিত সিং তার দিকে, তারপর ফিরে চললেন কর্ণগড়ের দিকে। অজিত সিং এর ঘরে তখন বিদ্যমান তার প্রথম স্ত্রী ভবানী, কিন্তু অজিত সিং এর মনে পড়ে যায় তাদের বহু বছরের আগের অভিশাপের কথা। তখন মেদিনীপুর রাজ্য উড়িষ্যার অধীনে ছিল। মেদিনীপুর রাজ্যের শাসনভার ছিল রাজা সুরত সিং এর ওপর। তিনি ছিলেন উড়িষ্যার রাজার প্রতিনিধি। খয়রা রাজা নামেই সবাই তাকে চিনত। খয়রা আসলে এক জনজাতির নাম। আফগান সর্দার সুলেমান করনানি তার বিধ্বংসী সেনাপতি কালা পাহাড়কে নিয়ে উড়িষ্যা আক্রমণ করলেন। বিপন্ন উড়িষ্যার রাজার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুরত সিং। লক্ষণ সিংহকে দায়িত্ব দিলেন খয়রা রাজা। সামান্য রাজকর্মচারী লক্ষণ সিংহ ছিলেন বলবান, চতুর এবং অদম্য সাহসী। বুনো জীবজন্তুর বিরুদ্ধে লড়াই করতে পারতেন। বুনো মোষের শিং বাঁকিয়ে দিতেন গায়ের জোরে। সেনাবাহিনীর দায়িত্ব পেয়ে যুদ্ধে গেলেন লক্ষণ সিংহ। যুদ্ধে আফগান সেনাদের হারিয়ে তিনি ফিরে এলেন। বিক্রম ও সাহসিকতায় মুগ্ধ হয়ে রাজা সুরত সিং তাকে মেদিনীপুরের কিছু অংশের জমিদারি দান করেন। আফগান সেনাকে হারিয়ে লক্ষণ সিংহ ফিরে এলেন। খুশিতে তাকে দেওয়ান পদে বসালেন সুরত সিং। মর্যাদার দাম দিলেন না লক্ষণ সিংহ। তার নেক নজরে তখন রাজ্যের সিংহাসন। গড় সর্দার এবং সহকারী গড় সর্দারদের সঙ্গে বসে ষড়যন্ত্র করলেন তিনি। তিনজনে মিলে রাতের অন্ধকারে সুরত সিংকে হত্যা করলেন। পুরো রাজত্ব নিজেদের মধ্যে ভাগ করলেন। দেওয়ান লক্ষণ সিংহ পেলেন পশ্চিমাঞ্চলের রাজত্ব। নাম দিলেন মেদিনীপুর রাজ্য। নিহত খয়রা রাজার 7 জন মহিষী চিতায় আত্মাহুতি দিলেন। মৃত্যুর আগে তারা অভিশাপ দিয়েছিলেন যে 3 জন বিশ্বাসঘাতক কর্মচারী তাদের লোভের শাস্তি পাবেন। 7ম পুরুষের পর কোনো উত্তরাধিকারী থাকবে না ওই 3 রাজবংশের। রাজত্ব এবং সম্পত্তি চলে যাবে অন্যের দখলে। তাদের বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না। অজিত সিং সেই 7ম পুরুষ। তবে কি সত্যিই তিনি পুত্রের মুখ দেখতে পাবেন না? মনে মনে স্থির করলেন এই তরুণীকে তিনি বিবাহ করবেন। কিন্তু ইয়াসবন্ত সিং এর কাছে সরাসরি সে প্রস্তাব করার ক্ষমতা তার নেই। তিনি গেলেন রামেশ্বরের কাছে। রামেশ্বর ভট্টাচার্য বিচক্ষণ প্রবীণ ব্যক্তি। তার কাছে গিয়ে এই প্রস্তাব করলেন অজিত সিং। রামেশ্বর বললেন, এই বিবাহ হতে পারে না। তুমি যার কথা বলছো সে চাষার মেয়ে। তুমি কর্ণগড়ের ভবিষ্যৎ রাজা। বংশের সম্মানের কথায় মাথায় রেখে তবে কাজ করবে, বলে দিলাম। তুমি এসব মানো দাদু? শোনো, রাজপুরুষের পরিচয় তার মর্যাদা, তার বংশ পরিচয়, বুঝলে? সে যাই হোক, আমি সিদ্ধান্ত বদলাবো না। বাবাকে জানানোর কাজটা তোমার। তুমি বাবাকে বোঝাতে পারবে। অজিত সিং চলে গেলেন। রামেশ্বর একটু চিন্তা করলেন। ভেবেছিলেন শিবায়ন কাব্য রচনা করে তিনি অন্য কাব্য রচনা শুরু করবেন। এখন এই বিষয়ে তার চিন্তা করার প্রয়োজন হয়ে পড়েছে। তিনি আর দেরি করলেন না, রওনা হয়ে পড়লেন। অজিতের মুখে তিনি সব বিবরণী শুনেছেন। বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। একচালা মাটির বাড়ি, মাটির দেওয়ালে লক্ষ্মীর আলপনা। খুবই সাধারণ অবস্থা। রাজবাড়ি থেকে তিনি এসেছেন শুনে খাতির যত্ন ভালোই পেলেন। গৃহকর্তার নাম বৈদ্যনাথ সরকার। তিনি একটু কথাবার্তা বলে শিরোমণিকে দেখলেন। মেয়েটা চাউনিতে কোনো লজ্জা বা জড়তা নেই। এই শাল মহুয়া জঙ্গলের মধ্যে বেড়ে ওঠা মেয়েটা যেন প্রকৃতির কন্যা। মেয়ের মধ্যে আছে এক অনন্য সৌন্দর্যের আলো। চিন্তা করতে লাগলেন রামেশ্বর, এই রকম পরিবারের সাথে বিয়ে ইয়াসবন্ত কিছুতেই মেনে নেবেন না। একমাত্র ভরসা হলো রামেশ্বরের কথা। তিনি মেয়েটির জন্ম সময় জেনে নিলেন। রামেশ্বর ফিরে এলেন মন্দিরে। নিভৃতে গণনা করতে হবে।
ইয়াসবান্তের এই গণনা কুষ্টিতে অগাধ বিশ্বাস। রামেশ্বর গণনা করে চমকে উঠলেন। মেয়েটির ভাগ্য বড়ই অদ্ভুত। বৈধব্য যোগ তার কপালে খুব শীঘ্রই, কিন্তু রাজযোগ জল করছে। কিভাবে এটা সম্ভব? এই ভাগ্য বিচার দেখলে ইয়াসবান্তের সম্মতি পাওয়া যাবে না। কিন্তু ওদিকে অজিত যখন বলেছে তখন বিয়ে সে করবেই, সেই ইয়াসবান্তের অনুমতি নিয়েই হোক বা গায়ের জোরেই হোক। মেয়েটাকে রক্ষা করার জন্য ইয়াসবান্তের অনুমতি নেওয়াটাই ভালো। ছক সাজালেন রামেশ্বর। পরের দিন বললেন ইয়াসবান্তকে, না, এ বিয়ে হতে পারে না। কেন? সাধারণ ঘর বলে? রাজবংশের মর্যাদায় কোনোভাবেই ওই মেয়ে আসতে পারে না। আমরা ক্ষত্রিয়, আমাদের একটা কৌলিন্য আছে। তখন রামেশ্বর বুঝতে পারলেন ইয়াসবান্তকে রাজি করানোর একটাই উপায়। প্রয়োগ করলেন সেই ব্রহ্মাস্ত্র। মেয়ে অত্যন্ত সৌভাগ্যবতী, পুত্রের জননী হবে এবং লক্ষ্মীশ্রী। মেয়েটির কথা ভেবে এই মিথ্যের আশ্রয় নিলেন তিনি। থমকে গেলেন ইয়াসবান্ত, চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বললেন, আপনি যা কুষ্ঠি বলছেন তা যদি সঠিক হয়, আমি তাহলে রাজি আছি। কিন্তু অজিতকে আপনি বলে দেবেন, দ্বিতীয় বিবাহ করছে বলে ভবানীকে যেন অগ্রাহ্য না করে। বিয়ের অনুষ্ঠান এই মন্দির চত্বরে হবে। নাট মন্দিরে অতিথি অভ্যাগতরা উন্মুক্ত প্রাঙ্গণে বসবেন। আলো রোশনাইতে সাজবে রাজবাড়ি। হাতির পিঠে আসবেন শিরোমণি। কুলপুরোহিত শুভ দিন আর লগ্ন পাঁজি দেখে ঠিক করবেন। মুখে হাসি খেলে গেল রামেশ্বরের। মেয়ের বাবা বৈদ্যনাথ সরকারও এই অযাচিত সৌভাগ্যের আশাই করেননি। রাজার সাথে তার মেয়ের বিয়ে হবে, এও কি সম্ভব? সমস্ত গ্রামে পড়ে গেল হুলস্থুল। এদিকে অজিত সিং বললেন, কি করে করলেন রামেশ্বর দাদু? মন্ত্র আছে। কি মন্ত্র? সে গোপন মন্ত্র, তোমাকে শেখানো যাবে না। আচ্ছা। শোনো, ভবানীকে কখনো অবহেলা করবে না, দুজনকেই সুখে রাখার চেষ্টা করবে। শিরোমণি গরিব ঘরের মেয়ে, তার বংশ নিয়ে কোনোদিন কখনো খারাপ কথা বলবে না। আর শিরোমণিকে ঘরে বন্দি করে রাখবে না, ওকে তৈরি করার দায়িত্ব তোমার। তৈরি করার দায়িত্ব মানে? সময় তোমায় সব বুঝিয়ে দেবে। শিরোমণির বৈধব্য যোগ আর রাজযোগের কথা তিনি বললেন না। সব কথা সবসময় বলতে নেই। সময় উপযুক্ত হলে মহাকাল সবাইকে তার মতো করে গড়ে নেয়। বিবাহ শুরু হলো। আলোর রোশনাই, আড়ম্বর, খাওয়া দাওয়া, সেই সব কিছু দেখে গ্রামের মানুষের তাক লেগে গেল। হাতির পিঠে সোনার হাওদায় তাদের গাঁয়ের মেয়ে শিরোমণি গেল রাজবাড়ি। বিয়ের অনুষ্ঠান শেষ হলো। তারপর কয়েকদিন ধরে শুধু বিয়ে, রাজবাড়ি আর সেখানকার ঐশ্বর্য নিয়ে আলোচনা চলতেই থাকলো। একজন শুধু এতে খুশি হতে পারলেন না। তার নাম জনার্দন। শিরোমণির বাড়ির পাশেই তার বাড়ি ছিল। ছোটবেলা থেকে শিরোমণিকে সে পছন্দ করত। ভেবেছিল বড় হয়ে শিরোমণিকে সে বিয়ে করবে। কিন্তু এই বিবাহের সংবাদ শুনে সে স্তব্ধ হয়ে গেল। যেখানে এই বিয়ের আলোচনা হয় সেখান থেকেই ও পালিয়ে যায়। কোথাও শান্তিতে থাকার উপায় নেই, যেখানেই যায় সেখানে একই আলোচনা। রাজা অজিত সিং সেদিন বিকেলে শিরোমণিকে না দেখে ফেললে এই সর্বনাশ হয়তো হতো না। তার শিরোমণি রাজবাড়ির বউ হয়ে গেল। কাকে কিভাবে বলবে জনার্দন? নাওয়া খাওয়ার ঠিক নেই, ঘরে তার মন বসে না। জঙ্গলের কাছে এক সাধু এসেছেন, তার কাছেই পড়ে রইল সে। একদিন সেই সাধুর সাথেই গ্রাম ছেড়ে চলে গেল সে। কেউ আর জনার্দনকে দেখতে পেল না। ভাগ্যলিপিতে আবার যে শিরোমণি জনার্দনের দেখা হবার কথা লেখা ছিল, সেটা তখন কেউ ভাবেনি। শুটিংয়ের পরে সায়ন বলল, রামেশ্বরের মৃত্যুর দৃশ্যটা ইনডোরে নিয়ে নেবো পরে।
কিন্তু ওর সমাধি মন্দিরের কিছু স্টক ইমেজ দরকার। ওই জায়গাটার ছবিগুলো তুলে আনতে চাই, বাট রাতে তুলতে পারলে বেশ ভালো হয়। রাতে কেন? আরে জায়গাটা দেখেছো তুমি? একটা বিশাল বট গাছ থেকে আবার বাদুর ঝুলছে, নিচে ওই সমাধি মন্দিরটা। সব মিলিয়ে ব্যাপারটা দিনের আলোয় ফুটবে না। ওই যে একটা একটা গা ছমছমে ব্যাপার আছে না, ওটা স্ক্রিনে রাখতে হলে রাত্রিরে তোলাটাই বেস্ট। কিন্তু তুমি দেখাবেটা কি? সেটা এখনো ভাবিনি। ভাবছি ভাবছি শুভ্রাকে নিয়ে একটি শট নিয়ে নিই, যেখানে দেখাবো যে ও গোপনে এসে ওই মন্দিরকে নমস্কার করে যাচ্ছে। পরে কোনো একটা জায়গায় ওটা জুড়ে নিলেই হবে। তাহলে কি এটা আজকের রাতে নিয়ে নেবে? আজকের রাতে নিয়ে নেওয়াই ভালো, কারণ আজকে পূর্ণিমা, শটগুলো ভালো আসবে। কি বলিস শুভ? হ্যাঁ, নিয়ে নিলেই হয়। তবে আজকে তো অনেকগুলো লম্বা শট হয়েছে, এবার শুভ্রা কি আর রাজি হবে? কথা বলে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। নীলুদাকে সায়ন বলল, তা কেমন লাগছে আপনার? দারুণ অভিজ্ঞতা হচ্ছে। তবে একটা জিনিস লক্ষ্য করেছ? তাই নাকি? কি বলুন তো? যখন শিরোমণির শটগুলো নিচ্ছিলে তখন বাইরে শুটিং দেখার যে ভিড়টা জমেছিল, তারা অনেকেই নমস্কার করছিল। তার মানে শুভ্রাকে মানিয়েছে। এই গ্রামের কাছে শিরোমণি মাতৃস্বরূপিণী। শুভ্রাকে ওই সাজে দেখতে পেয়ে ওরা আর আবেগ সামলাতে পারেনি। এই শুভ্রা রাজি? বেশিক্ষণ তো লাগবে না, তাই না? আরে না না, জাস্ট একটা শট। ওকে বলে দিয়েছি, ও রেডি হয়ে আসছে। বাহ, তাহলে আপনারা যাবেন নাকি? হ্যাঁ, চলুন। মুশকিলটা হলো লোকাল ছেলেদের নিয়ে যাওয়া। তারা কেউ রাত্রিরে ওই বট গাছের কাছে যেতে রাজি নয়। কয়েকবার অনুরোধ করা সত্ত্বেও ওখানে যেতে কেউ রাজি হলো না। ঠিক আছে, শুভ যাবে, আমাদের ক্যামেরাম্যান যাবে, শুভ্রা আর ওই 2-3 জন যাবে। সব মিলিয়ে জনা 7-8 হলো। জায়গাটা সত্যিই গা ছমছমে। বট গাছের ঝুড়িগুলো এমনভাবে নেবে এসেছে তার আশপাশ দিয়ে ভেতরের আলো বাইরে আসা সম্ভব নয়। আর পূর্ণিমার চাঁদের আলো জায়গাটায় পড়ে একটা অলৌকিকত্ব সৃষ্টি করেছিল। সায়ন বলল, এখন বুঝেছ তো আমার এখানে আসার সিদ্ধান্তটা ঠিক কিনা? একদম একদম ঠিক ছিল। ক্যামেরাম্যানকে সায়ন নির্দেশ দিয়ে শুটিং শুরু করল। অল্পই দৃশ্য ছিল। শুভ্রা এগিয়ে আসছে আর অন্ধকারে ক্যামেরা তাকে ফলো করছে। ওই স্মৃতি মন্দিরের কাছে গিয়ে বসছে, নমস্কার করছে, উঠে আসছে। একবার শটটা নেওয়ার পরে সায়ন বলল, আলোর একটু প্রবলেম হচ্ছে। আমাদের একটা ব্যাটারির ছোট আলো আছে না? হ্যাঁ আছে তো। হ্যাঁ, ওটা কি এক কাজ কর, ওই বট গাছটার ঝুড়ির আড়ালে রেখে দিয়ায়। কথা মতো কাজ হলো। লেন্সে চোখ লাগিয়ে সায়ন বলল, হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। সন্দীপ আর নীলুদাও দেখল ব্যাপারটা এখন বেশ গা ছমছমে লাগছে। এই তাড়াতাড়ি করো, জায়গাটা কিরকম যেন নিশুতি হয়ে আসছে। ভয় ব্যাপারটা বোধহয় সংক্রামক। শুভ বলার পরেই বাকিরা বলতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, জায়গাটা বড় গা ছমছমে। শট ঠিক মতো নেওয়া হলো। সবাই ঝুঁকে পড়ল ক্যামেরার স্ক্রিনের দিকে। তারপরে কথা বলতে বলতে সবাই এগোতে লাগলো। খানিকটা আসার পর শুভর হঠাৎ মনে পড়ল, আরে এই আলোটা যে বট গাছের ওখানে রাখা হলো, ওটা তো আনাই হলো না। কিন্তু কেউ আর ওদিকে যেতে চায় না। শেষে বাধ্য হয়ে নীলুদা বলল, দাঁড়াও, আমি নিয়ে আসছি। আরে আরে না না, আপনি কেন? আরে কোনো ব্যাপার না বলে নীলুদা চলে গেল। শুভ ওদিকে তাকিয়ে থেকে বলল, ওনার কি ভয় ডর বলে কিছুই নেই নাকি? না, ভয় ডর, ভূত প্রেত, ভগবান, তান্ত্রিক, নীলুদা এসব কোনো কিছুতেই বিশ্বাস করে না। শুধু বিজ্ঞান ছাড়া নীলুদা কিছুতেই মানে না। আমি শুনেছি ওনার কতগুলো দুঃসাহসিক অভিযান রয়েছে, সেই তুলনায় এখানে তো কিছুই নেই। ওরা দাঁড়িয়ে কথা বলছে। কিন্তু নীলুদা এখনো আসছে না কেন? কি হলো, এত দেরি করছে কেন? আমি বলেছিলাম জায়গাটা একদম ভালো নয়। না না, চলুন চলুন, আমরাও বরং গিয়ে দেখি কি ব্যাপার। সন্দীপ আগে আগে পা চালালো, পেছনে বাকিরা। দূর থেকেই ও আলোটা দেখতে পেল। আর একটু যেতেই নীলুদাকে দেখতে পেল।
প্রায় শুয়ে পড়ে স্মৃতি মন্দিরের বেদিটার কাছে কি যেন করছে। সন্দীপ দৌড়ে কাছে গেল, গিয়ে বলল, কি ব্যাপার নীলুদা, কি দেখছো? আরে আলোটা নিয়ে আসছি, হঠাৎ জুতোর ভিতরে কি একটা ঢুকে গেল। জুতোটা খুলে দেখছি, এমন সময় এইদিকে চোখ গেল আর এইদিকে ওইটার দিকে নজর পড়লো। কি এটা? দেখ, এইরকম একটা ছবি ওই যে শিয়ালের মাথারটা পেয়েছিলি না, ওটার পেছনে ছিল। ঠিক একই রকম ছবি এই সমাধির নিচের দিকটায় রয়েছে, শুধু উল্টো। তাই একটু ভাবছিলাম। আরে তুমি এখন এসব দেখতে বসলে? শুধু উল্টোনই নয়, ওটাকে ঘোরালে সোজা করা যাবে। বলতে বলতে একটা পাথর ধরে নীলুদা ঘুরিয়ে দিল। খট করে একটা শব্দ হলো, তারপরে ওই সমাধি মন্দিরের সামনে থেকে দুটো ইট যেন খসে পড়ল। কি ব্যাপার বলো তো? নীলুদা এগিয়ে গেল। ইট খসে পড়ার ফলে একটা গর্ত তৈরি হয়েছে। জায়গাটার ভেতরে হাত ঢুকিয়ে যে জিনিসটা বার করে আনলো, সেটা দেখতে অবিকল একটা বাঁদরের মাথার মতো, কিন্তু সেটা ওই রকম কোনো উজ্জ্বল ধাতু দিয়ে তৈরি। আর তার পেছনেও রয়েছে ওই একই চিহ্ন। ততক্ষণে সবাই এসে পড়েছে। নীলুদা সবাইকে দেখালো জিনিসটা। শুভ, সায়ন, শুভ্রা সবাই হাতে নিয়ে দেখল। কি ব্যাপারটা? একবার শিয়ালের মাথা, একবার বাঁদরের মাথা, এ কি হচ্ছে? কি ব্যাপারটা কি সেটাই তো ভাবছি। আচ্ছা, এরকম চিহ্ন আর কোথাও আছে? সবাই আলো নিয়ে, মোবাইলের টর্চ নিয়ে গোটা সমাধি মন্দিরটাকে ভালোভাবে ঘুরে দেখল। আর কোথাও এরকম কিছু নেই। সন্দীপ যে ইট দুটো খসে পড়েছিল, সেই দুটোকে আবার জায়গা মতো লাগিয়ে দিল। আর ইটগুলো লাগাতেই পেছনের ওই চিহ্নটা আবার ঘুরে উল্টো হয়ে গেল। তার মানে এটা একটা লকিং সিস্টেম ছিল। কিন্তু কেন? এই বিভিন্ন ধাতুর মাথাগুলো লুকিয়ে রাখার কারণ কি? সেটাই তো বুঝতে পারছি না। প্রথমে শিয়ালের খুলি, তারপর বাঁদরের খুলি, এগুলো দিয়ে কি কি বোঝাতে চাইছে? এগুলো এরকম ভাবে লুকিয়েই বা রেখেছিল কারা? আচ্ছা চলো আপাতত এখান থেকে যাওয়া যাক। সবাই সে কথায় সমর্থন জানিয়ে পা চালালো। যেতে যেতে শুভ্রা বলল, আচ্ছা আচ্ছা, এই রামেশ্বর তো তন্ত্রমন্ত্র করতেন, তাই না? উনি কি এইসব খুলি টুলির ব্যাপার কিছু করতেন না তো? হ্যাঁ, করলেও বাকি, আর নিজের সমাধিতে উনি নিশ্চয়ই উঠে এসে খুলি লুকিয়ে রাখেননি। নীলুদা কিছু একটা ভাবছিল, কথাটা শোনেনি। হঠাৎ বলল, হ্যাঁ, কি বললে? না মানে আসলে শুভ্রা বলছিল ওই রামেশ্বর নাকি তন্ত্রমন্ত্র নিয়ে থাকতেন, তো তিনি এসব নিয়ে কিছু করতেন না তো? নীলুদা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল শুভর দিকে। তারপরে বলল, রামেশ্বর করতেন কিনা জানি না, কিন্তু খুলিগুলোর একটা অর্থ আমি পাচ্ছি। কি অর্থ? পঞ্চমুণ্ডির আসন। পঞ্চমুণ্ডির আসন? সেটা আবার কি? সেটা কি বলতে হলে অনেকটাই বলতে হয়। হোটেলে ফিরি, তারপর বলছি। হোটেলে ফিরে সবাই এলো নীলুদার ঘরে। নীলুদা বলল, প্রথমেই বলে রাখি, এসব ব্যাপারে আমার মোটেই বিশ্বাস নেই, কিন্তু অনেক সাধু তান্ত্রিক এদের সঙ্গে বিভিন্ন জায়গায়, শ্মশানে, তীর্থস্থানে গিয়ে নানা ধরনের কথা বলেছি। ওদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি সেটাই আপনাদের বলবো। আশা করি অনেকের অজানা কৌতূহলের নিবারণ হবে। এই পঞ্চমুণ্ডির আসনের কথা আমরা শুনেছি। এই পঞ্চমুণ্ডি আসনে বসে তন্ত্র সাধনাতে অনেক বড় বড় আর কঠিন সাধনায় সিদ্ধি লাভ করা যায়। সাধক বামাখ্যাপা, সাধক ত্রৈলোক্যনাথ স্বামী, মুনি বশিষ্ঠ ইত্যাদি প্রত্যেকে স্বনামসিদ্ধ শ্রদ্ধেয় ব্যক্তিত্বরা এই পঞ্চমুণ্ডি আসনে বসে বিভিন্ন সাধনা সিদ্ধ করেছেন। এবার বলি, পঞ্চমুণ্ডি আসনটা কি, কি তার উপাদান থাকে, কিভাবে এই আসন রচনা করা হয়, কোন তিথি নক্ষত্রে কোথায় কখন কিভাবে বসাতে হয়। পঞ্চমুণ্ডির আসন এক অপার রহস্যের জায়গা। বহু মানুষের বিশ্বাস এই পঞ্চমুণ্ডির আসন নাকি খুবই ভয়ঙ্কর। তান্ত্রিকদের মতেও এই আসন নাকি মহাভয়ঙ্কর এক জিনিস। এর শক্তিও নাকি অপরিসীম, এবং ভুলবশত যদি কেউ পঞ্চমুণ্ডির আসনের খুব কাছে চলে আসে, তা সে কোনো পশু, পাখি কিংবা মানুষ যাই হোক, তার মৃত্যু ক্ষতি অনিবার্য। কারণ এই মহাশক্তিশালী আসনের ক্ষমতাই যে অপরিসীম। পঞ্চমুণ্ডি আসন স্থাপন করতে প্রথমত 5টি মৃত মাথার খুলি,
যেমন চারাল বা চণ্ডালের অপঘাতে মৃত্যু হয়েছে তার মাথার খুলি, শিয়ালের খুলি শিয়াল যেহেতু খুব ধূর্ত প্রাণী, নকুল বা বেজির মাথার খুলি যেহেতু এরা খুব ক্ষিপ্র প্রাণী, বিষধর সাপের মাথার খুলি কারণ সাপ খুবই ক্রূর, হনুমানের খুলি কারণ হনুমান হল ব্রহ্মজ্ঞানী। এগুলো লাগে পঞ্চমুণ্ডী আসন বানাতে। পঞ্চমুণ্ডী আসন ভরা অমাবস্যা তিথিতে ঠিক রাত্রি 12টার নিশীথে প্রস্তুত করা হয়। এই আসন প্রতিষ্ঠা এত ভয়ঙ্কর ও স্থানচয়ন এতই গুরুত্বপূর্ণ যে এটা লোকালয় থেকে দূরে নিরালা স্থানে অথবা কোনো দেবস্থানেই বসানো সবচাইতে উত্তম। তাই আমাদের কালীঘাটে, তারাপীঠে এবং কামরূপ কামাখ্যার সতীপীঠ, ফুল্লরা, অট্টহাস এবং কমেশি সবই প্রাচীন দেবীস্থানে তখনকার দিনে পঞ্চমুণ্ডীর আসন স্থাপিত হতো। কিছু কিছু জায়গায় আজও দেখতে পাওয়া যায়। প্রথমেই এই পঞ্চখুলিগুলিকে কোনো পুকুর বা নদীর জল দ্বারা ধুয়ে পঞ্চামৃত দ্বারা শোধন করে চতুষ্কোণ বিশিষ্ট একটি জায়গার 4 কোণায় মাটি খুঁড়ে 4টি গর্ত করে তার মধ্যিখানে একটি গর্তে মোট 5টি মাথার খুলি স্থাপন করা হয়। ঠিক রাত 12টার পর শুরু হয় এই ভয়ঙ্কর সাধনা। 5 জন সাধক মিলে এই সাধনা করেন ও একসঙ্গে মাথার খুলিগুলি স্থাপন করেন এক একটি গর্তে। এই সাধনা বা প্রক্রিয়া চলাকালীন সামান্যতম আচারবিধির ভুল ত্রুটি হলে তৎক্ষণাৎ সেই সব সাধকের মৃত্যু অনিবার্য। এই পঞ্চমুণ্ডী আসন যেখানে সেখানে স্থাপন করা মোটেই ঠিক নয়, কারণ এর মধ্যে কোনো প্রাণী ভুলেও চলে আসলে সেই প্রাণীর ভয়ঙ্কর ক্ষতি, এমনকি মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। একমাত্র সাধকের সাধনা শক্তি না থাকলে এই আসনে বসতে পারবে না সাধক। পঞ্চমুণ্ডী আসনে 5টি মাথার খুলি মাটির তলায় স্থাপনের পর তার উপরে ইট দিয়ে বসার আসন মতন করে তারপর সিমেন্টিং করে দেওয়া হয় এবং সাধারণত জায়গাটি ভালোভাবে ঘিরে রাখতে হয় যাতে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে। কিন্তু স্থাপনের পর তন্ত্রসাধক অথবা সাধিকা এতে নিত্যদিন বসে সাধনা করবে এবং পঞ্চমুণ্ডীকে সদা জাগ্রত রাখতে হবে, নয়তো এই মাথাগুলো মৃত অবস্থায় চলে যাবে। ঠিকঠাক তন্ত্রমতে সমস্ত কাজ করতে পারলে এই পঞ্চমুণ্ডীর আসন থেকে সাধক সাধিকা নাকি অলৌকিক কিছু শক্তি লাভ করবেই। বাপরে বাপ, এরকম ভয়ঙ্কর জিনিস আবার হয় নাকি? দোষ, অনেকেই দাবি করেন এই আসন ভয়ঙ্কর। এই আসনের ধারে কাছে আসলেই নাকি মৃত্যু অনিবার্য যে কোনো প্রাণীর। এখনো পর্যন্ত বেশ কিছু পঞ্চমুণ্ডীর আসনের সামনে একদম আমি গেছিলাম। কিছু হয়েছে কি? আসলে কি জানেন, তন্ত্র বিষয়টাই বড্ড জটিল এবং গুহ্য বলে তাই তন্ত্রের কিছু গোপন বিধি রূপে পরিচিত, যেমন পঞ্চমুণ্ডীর আসন সাধনা, সব সাধনা, কর্ণপিশাচিনী সাধনা, পঞ্চমকার সাধনা ইত্যাদি লোকমুখে বা বই পড়ে জেনে শুনে মানুষ প্রথমেই ভয়ভীত হয়। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য এখনকার অধিকাংশ তান্ত্রিক বা জ্যোতিষদের খুব সুন্দর অস্ত্র কিন্তু তা। হ্যাঁ, তন্ত্রকে আজকাল অপব্যবহার করা হচ্ছে বটে। অগাধ পয়সা ও সম্পত্তি রোজগার করার রাস্তা মনে করা হচ্ছে। অবশ্য হচ্ছেও তাই। মানুষ অসহায় ও বিপদগ্রস্ত হয়েই তান্ত্রিক জ্যোতিষের কাছে একটু রিলিফ পেতে যায় এবং অধিকাংশরাই এর সুযোগটা নেয়। একদমই তাই। কিন্তু এখানে এইগুলো তো ধাতুর খুলি, এইগুলো দিয়ে নিশ্চয়ই কোনো আসন বানানো যাবে না, মানে ওই পঞ্চমুণ্ডীর আসন। আর এরকম আলাদা করে রাখার মানেই বা কি? সেটা বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে আরো 3টি খুলি, মানে সাপ, বেজি আর মানুষ, এগুলো কোথাও না কোথাও লুকোনো আছে। মানে আপনি বলতে চাইছেন এই পঞ্চমুণ্ডীর আসনে 5টা খুলি ধাতুর বানিয়ে সেগুলোকে 5 জায়গায় লুকিয়ে রাখা হয়েছে? এখনো অব্দি তো তাই মনে হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটার উত্তরটা তো পাচ্ছি না। মানে এই সমস্ত কেন? সেটা বুঝতে পারলেই ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে। তখনকার মতো সবাই চলে গেল। গোলমালটা হলো রাত্রিরে। শুভ্রার ঘরটা ছিল হোটেলের এক ধারে। ওর জানলা দিয়ে কর্ণগড় দেখা যায়। রাত্রিরে হঠাৎ শুভ্রার চেঁচামেচিতে সবাই উঠে পড়ল। কি ব্যাপার? কি হয়েছে? শুভ্রা বেশ ভয় পেয়েছে। একটু জল খেয়ে ধাতস্থ হলো। কি হয়েছে? আমি আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ জানলায় খটখট করে আওয়াজ পেলাম, যেন জানলার দিকে তাকিয়ে দেখি, ওরে বাবা! কি দেখলে? হ্যাঁ, কি দেখেছো বলো?
একজন একজন মহিলা হাঁটতে হাঁটতে চলে গেল। হ্যাঁ, কি বলছো কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। শুভ্রা, তুমি দোতলার ওপরে আছো, একজন জানলার সামনে দিয়ে কি করে হেঁটে যেতে পারে? দিস ইজ ইম্পসিবল। মানুষ হলে তো পারতো না রে বাবা, নিশ্চয়ই ভূত। নীলুদা আর সন্দীপও ছুটে এসেছিল। নীলুদা কোনো কথা না বলে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। ঘরে এসি চলছিল, জানলা খোলার কোনো প্রশ্নই নেই। পর্দাটা সামান্য সরে গেছিল। সেখান দিয়ে নীলুদা বাইরের দিকে তাকালো, বলল, এ কি? কি ব্যাপার? নীলুদা জানলা খুলে কর্ণগড়ের দিকে দেখল। প্রথম দিকে কেউ বুঝতে পারেনি, তারপরে সবাই খেয়াল করে দেখল ওই দুর্গের ভেতরে 2-3টে আলো কাঁপতে কাঁপতে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কারা যেন আলো নিয়ে দুর্গের ভেতরে ঘোরাফেরা করছে। লোকাল লোক হবে। দুর্গের ভেতর দিয়ে নিশ্চয়ই কোনো একটা শর্টকাট আছে, কোথাও একটা যাচ্ছে। সে যাই হোক, আমি এই ঘরে থাকবো না, কিছুতেই থাকবো না। সায়ন, প্লিজ প্লিজ তুমি ঘর বদলাও। আরে সে ঠিক আছে, তুমি কাল থেকে ওদিকের ঘরে থেকো না, ওদিক থেকে বরং কেউ একটা এদিকে। আমরাই এদিকে চলে আসবো। আপনারা? কোনো ব্যাপার নয়, তবে সায়ন, একটু সতর্ক থাকা ভালো। কেন বলুন তো? আমার মনে হয় না ওগুলো কোনো লোকাল লোকের আলো। আর শুভ্রার জানালাতেই বা কি ছিল? দুর্গের ভেতরে আলো নিয়ে ওরা কারা? এর সঙ্গে কি খুলিগুলির কোনো সম্পর্ক আছে? আপনি যখন বলছেন সতর্ক থাকবো, তাহলে ঠিক আছে। তবে আমার মনে হয় না এটা নিয়ে চিন্তা করার মতো কিছু আছে বলে। না থাকলেই ভালো, তবে সাবধানের মান নেই। আবার মারেরও সাবধান নেই। রানী শিরোমণি আর রানী ভবানী মহারাজের খাটের পাশে বসে অঝরে কেঁদেই যাচ্ছে। খাটের ওপরে শোয়ানো আছে মহারাজা অজিত সিং এর নিস্পন্দ দেহটা। শেষ রাতে মুখ দিয়ে রক্ত উঠেছিল। রাজবৈদ্য এসে দেখে বললেন, ক্ষমা করবেন রানীমা, সন্ন্যাস রোগে আক্রান্ত হয়ে অজিত সিং এর মৃত্যু হয়েছে। মৃত্যুর আভাস কি টের পেয়েছিলেন তিনি আগেই? মৃত্যুর আগের দিনগুলোতে কেন তিনি বারবার শিরোমণিকে সবকিছু বুঝিয়ে দিতে চাইতেন? তার রাজত্ব, তার রাজ্য চালানোর খুঁটিনাটি সবকিছু বুঝতে বলতেন শিরোমণিকে। রামেশ্বরের কথা তিনি রেখেছেন। অজিত সিং শিরোমণিকে ঘরের ভেতরে পর্দার আড়ালে রাখেননি। শিরোমণি ঘোড়ায় চড়া শিখেছেন, তরোয়াল চালানো শিখেছেন। যেহেতু তিনি এখানকার গ্রামের মেয়ে, তাই তিনি এখানকার প্রজাদের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু অজিত সিং এর এই চলে যাওয়া তাকে বড় একা করে দিল। কতটুকুই বা শিখেছেন তিনি? কর্ণগড় রাজবাড়ির দায়িত্ব নেওয়ার মতো তিনি হতে পেরেছেন কি আসলেও? রানী ভবানী চিরকালই অন্তঃপুরবাসিনী। রাজ্য রাজনীতির এসব তিনি কিছুই বোঝেন না। অঝরে কাঁদছেন তিনি। সময় নিজের স্রোতে বয়ে যায়। নামে রানী ভবানী, কিন্তু ভবানী রানী হলেও সবকিছু তাকেই চালাতে হবে, শিরোমণি বুঝে নিয়েছেন। রাজ্য চালনার কাজ খুবই কঠিন। সারা দেশে চোর ডাকাতের ভয়, অশান্তি, অরাজকতা, তার উপরে রয়েছে খরা, অনাবৃষ্টি, এইসব। ইদানিং শুরু হয়েছে ডাকাতের উপদ্রব। দেশের সীমান্তে বেশ কিছু জায়গায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ইয়াসবন্ত সিং এর মতো সৈন্যবাহিনীর জোর এখন আর নেই, শিরোমণি তা বুঝতে পারেন। কর্ণগড়ের সোনার দিন ফুরিয়ে আসছে। প্রজারা অবশ্যই এখনো তার অনুগত। তিনি বেরোলে তার নামে জয়ধ্বনি ওঠে, সবাই করজোড়ে নমস্কার করে। তিনি সিংহাসনে বসে অভাব অভিযোগ শোনেন, কিন্তু ওদিকে সিঁদুরে মেঘ ঘনিয়ে এসেছিল। একদিন রাতে ডাকাতের হাতে কর্ণগড় আক্রান্ত হল। চমকে উঠলেন রানী শিরোমণি। ভবানীকে ঘুম থেকে টেনে তুললেন তিনি। শেষ রাতের অন্ধকারে অতর্কিত হানা দিয়েছে দলটা। দলের সর্দার গোবর্ধন দিকপতি ধূর্ত লোক। সে জানতে পেরেছে কর্ণগড় আর আগের মতো নেই।
অজিত সিং মারা যাওয়ার পর থেকে নিরাপত্তার দিকে অনেক ঘাটতি হয়েছে। অনেক ধনসম্পত্তি রয়েছে কর্ণগড় রাজবাড়িতে, সব লুটপাট করে নেবে সে। ইয়াসবন্ত সিং বা অজিত সিং এর আমলে কর্ণগড়ে আসার সাহস হয়নি তার। এখনই সুযোগ, ঝাঁপিয়ে পড়েছে সে দলবল নিয়ে। হতবুদ্ধি হয়ে গেলেন শিরোমণি। কি করা যায়? তার অনুগত পাইক কিনারাম ছুটে এলো। রানীমা, রানীমা, এখন পালানো ছাড়া কোনো উপায় নেই। পালাবো? তাও তাও এই কর্ণগড় ছেড়ে? একটা একটা সাধারণ ডাকাত কর্ণগড় দখল করে নেবে? আমাদের সৈন্যদল কি করছে? কেউই প্রস্তুত ছিল না রানীমা। এখন আর কথা বলার সময় নেই। চলুন, এখান থেকে চলুন রানীমা। কোথায় যাব? মহামায়ার মন্দিরে। শিরোমণির মনে পড়ে গেল অজিত সিং তাকে দেখিয়েছিলেন দুর্গের ভেতর দিয়ে মন্দির হয়ে পালিয়ে যাওয়ার এক সুড়ঙ্গ। এর খবর বাইরের কেউ জানে না। এই সুড়ঙ্গ পথে পালালেন রানী শিরোমণি। বেরিয়ে তিনি গেলেন আবাসগড়ে। সেখান থেকে ঘোড়া ছোটালেন তারা, পৌঁছালেন নাড়াজোল। নাড়াজোলে জমিদার তখন ত্রিলোচন খাঁ। এই ত্রিলোচন খাঁ আবার ইয়াসবন্তের মামাতো ভাই। সেখানে আশ্রয় পেতে অসুবিধা হল না। ত্রিলোচন খাঁ আশ্রয় দিলেন দুই পলাতক রানীকে। দীর্ঘশ্বাস ফেললেন শিরোমণি। বুদ্ধি, সাহস এবং কঠোর নিরাপত্তায় কর্ণগড় 150 বছরের বেশি টিকে রয়েছে। তার ভুলে কর্ণগড় চলে গেল শত্রুর হাতে। প্রাণ রক্ষার তাগিদে স্বামীর ঘর ছেড়ে তিনি পালাচ্ছেন। এর থেকে লজ্জার আর কি আছে? কিন্তু এর বদলা তিনি নেবেন। ত্রিলোচন খানের সাথে চুক্তি করলেন তিনি। ত্রিলোচন গোবর্ধন দিকপতিকে দমন করে রাজ্য আর সম্পত্তি উদ্ধার করবেন। রানী দুজন যতদিন বেঁচে থাকবেন ততদিন ত্রিলোচন দেওয়ান হিসেবে জমিদারি ভোগ করবেন। রানীরা মারা গেলে ত্রিলোচন খাঁ অথবা তার উত্তরাধিকারী ওই রাজ্যের অধীশ্বর হবে। সুড়ঙ্গের কোনো শুটিং করলে না? হ্যাঁ, করব। ওটা তৈরি করতে হবে। এখানে কি সত্যিকারের কোনো সুড়ঙ্গ ছিল? নীলুদা বলল। কথা হচ্ছিল খেতে বসে। পাশের টেবিল থেকে লোকাল একটা ছেলে বলল, হ্যাঁ, সুড়ঙ্গ একটা আছে। আপনারা যে গল্পটা করছেন এটা পুরোটাই সত্যি। এমনকি শিরোমণির বংশধর, তারপরে জনার্দনের বংশধর, এরা সবাই এখনো বেঁচে আছে। কি বলছো? শিরোমণির বংশধর এখনো আছে? হ্যাঁ, ওনার তো কোনো ছেলে মেয়ে ছিল না, কিন্তু ওনার এক দাদা ছিল, তার বংশ এখনো আছে। ওই বাড়িতেই নাকি শিরোমণি জন্মগ্রহণ করেছিলেন। পুরনো ঘরবাড়ি নাকি ইংরেজ সব ভেঙে দিয়েছিল। এসবের কোনো প্রমাণ আছে কি? এই রকম গ্রামে কে প্রমাণ রাখবে বলুন? তবে আগে এখানে একটা মেলা হতো, শিরোমণির মেলা। সেখানে ওই বাড়ির লোকেদের খুব খাতির করা হতো। রানীর নামে যাত্রা হতো, সেখানেও প্রথম সারিতে ওরাই বসত। এভাবেই চলছে। দেখতে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া তো যেতেই পারে। ওরা নিজেদের গল্প বলতে খুবই ভালোবাসে। আর সুড়ঙ্গটা? মহামায়ার মন্দিরটার পাশে একটা শিব মন্দির আছে, সেখানেই নাকি সুড়ঙ্গ আছে। আমরা সবাই একটা গর্ত দেখি, ম্যানহোলের মতো, ওই অন্ধকার গর্ত। ওটা সুড়ঙ্গ হতেও পারে। কেউ ঢুকে দেখেনি? ঢোকা যায় না, একটা মানুষ ঢোকার মতোও জায়গা নেই। আমার মনে হয় আগে হয়তো বড় ছিল, পরে যখন মন্দির সংস্কার হয়েছে তখন ছোট হয়ে গেছে। সায়ন, কিছু ভাবছো? ভাবছি সুড়ঙ্গটা কেমনভাবে রাখবো। এখানে গর্তটা কি একটু দেখিয়ে দেব, নাকি পরে যদি কখনো? আমার মনে হয় তুমি তো বানাবেই বলছো, পুরোটাই ওখানে দেখিয়ে দেবে। হ্যাঁ, এই গোবর্ধন দিকপতি আবার পরে কিন্তু রানীর হয়েই যুদ্ধ করেছিল। হ্যাঁ, সেটা জানি। অচল সিংহের সাথে গণগণির প্রান্তরে ও যুদ্ধ করেছিল ইংরেজদের সাথে। সেটার শুটিংটা করব। আর ওই সিনটা কোথায় রাখবে যেখানে গোবর্ধন রানীর দলে যোগ দিচ্ছে? ওটা তো ইনডোর। রানী যাওয়ার পথে আহত, অসুস্থ, গোবর্ধন দিকপতিকে দেখতে পাচ্ছে। যাওয়ার সিন এখানে তুলে নেব, আর তারপরে তাকে দুর্গে নিয়ে আসছে শুশ্রূষা করার জন্য, কৃতজ্ঞতা স্বরূপ ও রানীর দলে যোগ দিচ্ছে। ওটা ইনডোরে হয়ে যাবে, বাইরে মনে হয় না লাগবে ওটা।
তবে একটা ব্যাপার। কি? আপনারা যে দেখাচ্ছেন গোবর্ধন দুর্গ লুট করে অনেক সম্পত্তি পেয়েছে, সেটা বোধহয় ঠিক নয়। মানে? অজিত সিং মারা যাবার পর শিরোমণি তার সম্পত্তি কোথাও একটা লুকিয়ে ফেলেন। সেটা তিনি ছাড়া আর কেউই জানতেন না। প্রয়োজনে সেখান থেকে তিনি কিছু বার করে এনে খরচ করতেন। সেই সম্পত্তি গোবর্ধনও পায়নি, ইংরেজরাও পায়নি। তার কারণেই তারা রানীকে প্রাণদণ্ড দেয়নি। চেষ্টা করেছিল যাতে সেই সম্পত্তির খোঁজ বার করা যায়, কিন্তু আজও সে সম্পত্তি কোথায় আছে কেউ জানে না। এইসব কি সত্যি? জানি না। গ্রামের লোকেরা, বিশেষ করে শিরোমণির বংশধররা, এগুলোই বলে থাকে। কিন্তু তাদের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন না যে তারা রানীর বংশধর। তাই তো হয়। আমাদের কলকাতার বনেদি বাড়িগুলোকে দেখো না, বেশিরভাগেরই এখন কোনো বংশধর নেই, আর থাকলেও তার সেই সঙ্গতি নেই যে ওই বাড়ি মেনটেন করবে। সুতরাং একসময় যেসব বাড়িতে হাজার হাজার টাকা আকাশে উড়ত, আজকে সেই বাড়িগুলো ভূতের বাড়ি হয়ে আছে, নইলে যাচ্ছে প্রমোটারের গ্রাসে। আর কি? প্রমোটার বলতে মনে পড়ল, আমাদের এখানে একটা লোক আছে, সুলতান সিং। যত রকমের অসামাজিক কাজকর্ম হয় সবেতেই তার নাম শোনা যায়। সম্ভবত এই কর্ণগড় ভেঙে একটা হেরিটেজ হোটেল হিসাবে ব্যবসা করার প্ল্যান করছিল। সে কি? একটা হিস্টোরিক্যাল প্লেস, এটাকে ভেঙে? ওদের কাছে ইতিহাসের আর কি দাম বলুন? ইতিহাস ভেঙে যদি ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেটাই ওরা করবে। তবে মনে হয় এই শুটিংয়ের ব্যাপারে লোকটা খুব একটা খুশি নয়। শুনলাম গ্রামের লোকজনের কাছে খোঁজ খবর করেছে যে কারা শুটিং করতে এসেছে, কতদিনের শুটিং, কি বিষয় নিয়ে শুটিং, এইসব। সে করুক, কে কোথাকার কি খোঁজ খবর করলো তাতে আমাদের কি? কাজ আমাদের ঠিকঠাক চলছে, আর কয়েকদিন নির্বিঘ্নে করে নিতে পারলেই ব্যাপারটা মিটে যাবে। হ্যাঁ, সেটাই। কিন্তু ব্যাপারটা যে নির্বিঘ্নে মিটবে না, সেটা তখন কেউই বুঝতে পারেনি। ত্রিলোচন খাঁয়ের আক্রমণের মুখে বেশিক্ষণ যুদ্ধে টিকতে পারল না গোবর্ধন দিকপতি। একে সুসজ্জিত অস্ত্র শিক্ষায় শিক্ষিত সৈন্যবাহিনী, তার সঙ্গে তেমনই অস্ত্র সম্ভার। এর বিরুদ্ধে ডাকাত দলের প্রতিরোধ বেশিক্ষণ দাঁড়াতে পারল না। পালালো গোবর্ধন দিকপতি। রাতের অন্ধকারে একদিন যে দুর্গ ছেড়ে চলে যেতে হয়েছিল, আজ মাথা উঁচু করে সেই দুর্গে প্রবেশ করলেন রানী শিরোমণি। মনোবল ফিরে পেয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী ত্রিলোচন এখন কর্ণগড়ের দেওয়ান। তার মতো অভিজ্ঞ রাজাকে সাথে পেয়ে শিরোমণি অনেকটা নিশ্চিন্ত। চারিদিকে নিরাপত্তা বাড়িয়েছেন। কিন্তু এই সময় অসুস্থ রানী ভবানী চলে গেলেন অমৃতলোকে। কিছুদিন পরে ত্রিলোচন মারা গেলেন। আবার টলমল করে উঠল শিরোমণির সিংহাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন আগ্রাসী নীতিতে এগোচ্ছে। তারা কর্ণগড়ে নোটিশ পাঠালো, রানী ভবানীর অংশের সম্পত্তি আইন অনুযায়ী সরকারের খাস সম্পত্তি। এখন সরকারের প্রতিনিধি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সরকারি সম্পত্তির অজুহাতে রানী ভবানীর অংশ তারা কেড়ে নিল। ত্রিলোচন চোখ বুঝতেই বাকিটা দখল করার জন্য তারা মরিয়া হয়ে উঠল। কিভাবে এদের ঠেকাবেন তিনি? ত্রিলোচনের ভাইপো সীতারাম এখন দেওয়ান, তার সাথে আলোচনা করলেন তিনি। বলুন রানীমা। তো এখন কোম্পানিকে কত খাজনা দিতে হবে? আগে 40,000 টাকা। আগে এই খাজনা নবাবকে দিতে হতো না? এখন এই এলাকায় রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানি পেয়েছে। যা শুনছি, নবাব মীর কাসিমের অবস্থা ভালো নয়, প্রায় দেউলিয়া। তিনি কোম্পানিকে বাধ্য হয়েছেন ক্ষমতা দিতে, আর এরা বাণিজ্য করতে এসে আস্তে আস্তে দেশটাকে দখল করে নিচ্ছে। আর যদি আমরা খাজনা না দিই? না দিলে আমাদের অংশ যে দখল করে নেবে, ওদের শক্তির সাথে আমরা পারবো না রানীমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ, আপনি যান, আমি দেখছি।
এসব শুটিং ফুটিং বন্ধ হবে। আওয়াজটায় হঠাৎ করে চমকে উঠল সায়ন। মনিটরে চোখ রেখে তন্ময় হয়ে সে শট নিচ্ছিল। একটা লোক তার মধ্যিখানে ঢুকে পড়ায় সে একটু চমকে গেল। মনিটর থেকে চোখ তুলে তাকালো। একটা লম্বা চওড়া লোক, তার সঙ্গে কয়েকটা ছেলে। দেখেই বোঝা যায় কোনোটাই খুব একটা সুবিধার নয়। মাঝখানে এসে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে হুকুম দিচ্ছে। সায়ন উঠে গেল। কি হয়েছে? এখানে শুটিং হবে না। কেন? আমি বলেছি তাই হবে না। কিন্তু আপনি কে? আমি সুলতান সিং, এখানকার রাজা। রাজত্ব নিজের বাড়িতে গিয়ে ফলাবেন। কথাটা মুখে এসে গেছিল, সামলে নিল সায়ন। প্রথমেই ঝামেলায় যেতে চায় না সে। আচ্ছা, আপনার কি এতে কোনো অসুবিধা হচ্ছে? আপনারা এখানে এসে শুটিং করবেন, পয়সা লুটবেন, আর আমরা কি বুড়ো আঙুল চুষবো? এখানে শুটিং করতে হলে আমাদের আলাদা করে টাকা চাই। যতদিন শুটিং করবেন প্রত্যেক দিন 2 লাখ টাকা আমাদের চাই। এ কি মামদোবাজি নাকি? হ্যাঁ, এবার এগিয়ে এলো শুভ। যদি মামদোবাজি ভাবো তবে তাই। মনে রেখো, সুলতান সিং এর কথা নড়চড় হয় না। এখানে যদি শুটিং করতে হয় পয়সা দিতে হবে, নইলে। না হলে কি করবেন? কথাটা এসেছে পেছন দিক থেকে। সুলতান সিং একটু বিরক্ত হয়ে তাকালো। নীলুদা দাঁড়িয়ে আছে পেছনে, শান্তভাবে বলল, টাকাটা না দিলে আপনি কি করবেন? কি করব দেখবেন? দেখান। দেখুন, আমার মাথাটা গরম করাবেন না। আমি রেগে গেলে এখানে কিন্তু দক্ষযোগ্য হবে। আপনাকে আমি একই কথা বলছি, মাথাটা গরম করাবেন না। রেগে গেলে কিন্তু এখানে দক্ষযোগ্য হবে। খুব বড় বড় কথা বলছিস যে, কেডা তুই? একটা লোক এগিয়ে এলো। নীলুদা তার দিকে তাকিয়ে একটু হাসল। তারপরে সুলতান সিংহের দিকে তাকিয়ে বলল, আপনার এই চামচাদের নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যান। দ্বিতীয়বার যেন এখানে আপনাদের না দেখি। এটা কে রে? আমাদের এরিয়াতে দাঁড়িয়ে আমাদেরই ধমকাচ্ছে। মাথাটা আলাদা করে রেখে দেব। সুলতান সিং কোমরে হাত দিল। কোমর থেকে একটা লম্বা তলোয়ার ঝুলছে। নীলুদা সেদিকে তাকিয়ে বলল, বাবা, তরোয়াল নিয়ে এসেছেন? তা আপনি কি অভিনয় করতে এসেছেন? সায়ন, আমাদের এখানে কি ডাকাতের রোল লাগবে? প্রফেশনাল লোক আছে। একটা হাসির রব উঠল। চিৎকার করে উঠল সুলতান সিং, সাবধান! এক টানে খাপ থেকে তলোয়ারটা খুলে নিল। সরাসরি ঠেকালো নীলুদার থুতনিতে। হ্যাঁ, এবার খুব চেটাং চেটাং কথা বলছেন না? মাথাটা যদি বডি থেকে নামিয়ে দিই তাহলে কি করবেন? হ্যাঁ, চিরকালই যাদের হাতে অস্ত্র থাকে তারা গায়ের জোরটাই দেখায়। আপনাদের লজ্জা হওয়া উচিত। যেখানে ইতিহাস তৈরি হয়েছিল, আপনারা সেই ইতিহাসের জায়গায় কলঙ্ক তৈরি করছেন। ইতিহাস? ইতিহাস কি জানেন আপনারা? অজিত সিংকে চেনেন? অজিত সিং এর বংশধর আমি। এই তরোয়াল দেখছেন? এই তরোয়াল স্বয়ং অজিত সিং এর তরোয়াল। এটার এক কোপে আপনার মুন্ডু। তার আগে নিজের মুন্ডুটা বাঁচান। এটা আবার কে রে? আপনার পেছনে দেখুন। সুলতান সিং অবাক হয়ে পেছন দিকে তাকাতে দেখল একটা পুলিশের গাড়ি এসে দাঁড়াচ্ছে। পুলিশ? পুলিশ ডেকেছেন আপনারা? এখানের পুলিশ আমাকে কি করবে? পুলিশের গাড়ি থেকে যিনি নেমে এলেন তাকে দেখে বোঝা যাচ্ছিল তিনি উচ্চ পদস্থ অফিসার। তার সঙ্গে যিনি নামলেন তিনি সম্ভবত লোকাল পুলিশ স্টেশনের আধিকারিক। সোজা এগিয়ে এলেন তিনি। কি ব্যাপার কি? হ্যাঁ, কি হচ্ছে এখানে? ততক্ষণে সুলতান সিং তলোয়ার নামিয়ে নিয়েছে। সায়ন এগিয়ে এসে বলল, এই যে স্যার দেখুন না, আমরা এখানে সমস্ত পারমিশন নিয়েই শুটিং করছি, নিয়ে এসে গন্ডগোল করছেন। বলে পারমিশনের সমস্ত কাগজপত্র দেখালো। অফিসার সমস্ত কাগজপত্র দেখলেন। তারপর সুলতান সিংহের দিকে তাকিয়ে বললেন, তা আপনার কি বক্তব্য? না, মানে ওনারা গ্রামের মধ্যে এসে শুটিং করছেন। এখানে ব্যাপারটা কি বলে, মানে এই আর কি। আপনি এখান থেকে আসতে পারেন, দ্বিতীয় দিন যেন আপনাকে এখানে না দেখি। আর হ্যাঁ, আপনারা শুটিং চালিয়ে যান। কোনো সমস্যা হলে আমাকে বলবেন। বাই দ্য ওয়ে,
আপনাদের মধ্যে নীলুবাবুকে? আমি। নীলুদা এগিয়ে গেল ও দুজনে হ্যান্ডশেক করলেন। আরে মশাই, আপনার কীর্তিকলাপ শুনেছি আমি, চাক্ষুষ পরিচয় হয়নি। খবরটা দিয়ে আপনি ভালোই করেছিলেন। আশা করি ওরা আর কোনো গোলমাল করবে না। কি হলো, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? যান এখান থেকে। ধমক দিয়ে বললেন সুলতান সিংকে। সুলতান সিং এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলুদার দিকে। কাজটা আপনি ভালো করলেন না, এর ফল আপনাকে পেতে হবে। সুলতান সিং এর সাথে ঝামেলা করে আজ অব্দি কেউ রেহাই পায়নি, আপনিও পাবেন না। এর হিসাব হবে। আপনি আবার কথা বলছেন? ধমক দিলেন অফিসার। সুরসুর করে সুলতান সিং তার দলবল নিয়ে এখান থেকে চলে গেল। পুলিশের গাড়িও কিছুক্ষণ পর চলে গেল। সায়ন নীলুদাকে বলল, কেসটা কি হলো? না মানে বুঝলাম না তো, পুলিশ এত তাড়াতাড়ি এলো কোথা থেকে? কাল যখন শুনেছি সুলতান এই ব্যাপার নিয়ে মাথা খাটাচ্ছে, তখন সন্দীপের এক মামা, যিনি অনেক উঁচু পোস্টে আছেন, তার একটু সাহায্য নিয়েছিলাম। সেখান থেকে এখানে বলে পাঠিয়েছিল পুলিশ ফোর্সকে কাছাকাছি থাকতে। তাই সুলতান সিং এর সঙ্গে কথা বলে একটু সময় নষ্ট করছিলাম, আর তার মধ্যেই সন্দীপ ফোন করে দিয়েছে। মানে আপনি জানতেন যে আজকে ওরা আসবে? আজকেই আসবে সেটা জানতাম না, তবে লোকটার বিবরণ শুনে মনে হয়েছিল যে কখনো না কখনো এসে গোলমাল পাকাতে পারে, তাই একটু সাবধানতা নিয়েছিলাম। তার ফল তো দেখতেই পেলেন। সে তো দেখতেই পেলাম, কিন্তু ব্যাপারটা তো ভালো লাগলো না আমার। এ তো আবার গোলমাল করতে পারে। তার চেয়ে বরং বড় শটগুলো এবার নিয়ে নেব। শুভ, কালকে বরং আমরা ওই অচল সিংহের সাথে যুদ্ধ শটটা নিয়ে নিই। ওটা একটা দূরের গনগনিতে হবে, সুতরাং এই জায়গাটাও ততক্ষণে একটু ফাঁকা থাকবে। আর ওদিকে শট হয়ে গেলে আর দুটো যুদ্ধের সিন থাকবে, বাকিগুলো ঠিক ম্যানেজ করে নেব। তবে আজকে আপনি যে নাটটা দেখালেন সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। তোমায় তো আমি আগেই বলেছিলাম নীলুদার কীর্তিকলাপের কথা। হ্যাঁ, সেইটাই চোখের সামনে দেখলাম আর কি। একটাই খটকা। কি? লোকটা নিজেকে অজিত সিং এর বংশধর বলল, কিন্তু অজিত সিং তো অপুত্রক ছিলেন। তাহলে ওর কোনো ভাই বা কাকার ছেলে এসবও তো হতে পারে। সে হতেই পারে, কিন্তু এই তরোয়ালটা কি সত্যি অজিত সিং এর? এটা আপনাকে একমাত্র বলতে পারবে শিরোমণির বংশধরেরা। আপনি তো যাবেনই বলছিলেন নাকি? হ্যাঁ, ঠিকই বলেছ, একবার দেখা করে আসি। গ্রামের মধ্যে কিছুটা ঢুকে তথাকথিত শিরোমণির বাড়িতে পৌঁছানো গেল। গ্রামটিতে রানীর বাড়ি বলতেই সবাই দেখিয়ে দিল। লোকাল একটা ছেলেও গেছিল সঙ্গে। সেই গিয়ে বলল, বলছিলাম আপনারা কি জনার্দনের বাড়িটাও দেখবেন? মানে তার বংশধরের সাথে কথা বলবেন? হ্যাঁ, কথা বলতে আপত্তি কোথায়। সন্দীপ আর নীলুদা ওরা দুজনেই এসেছে। সায়ন আসবে না বলল। কিছু শর্ট ডিভিশন ঠিক করতে হবে। বড় শটগুলো আগে নেওয়ার জন্য কিছু কাজ আছে, সেগুলো সেরে নেবে। ছেলেটা বলল, ঠিক আছে, আপনারা এখানে বসুন, আমি আসছি। এখানে বলতে ওদের আসার কথা গ্রামে চাউর হয়ে গেছে। দুটো প্লাস্টিকের চেয়ার ওদের জন্য বার করে দিয়েছে বাড়ি থেকে। রানী শিরোমণির বংশধর বলতে যে লোকটি বেরিয়ে এলো তার বয়স হয়েছে। গ্রামের লোকের চেহারায় বয়সের ছাপ একটু কম পড়ে, তবে পরিশ্রমী চেহারা। 60-এর বেশি তো বটেই, 70 হলেও অবাক হওয়ার কিছু নেই। ভদ্রলোকের নাম রাধে শ্যাম। তিনি বললেন, আপনারা আমাদের গ্রামের মেয়েকে নিয়ে ছবি বানাচ্ছেন, আমরা খুব আনন্দ পেয়েছি। আপনারা আবার আমাদের সাথে কথাও বলতে এসেছেন, আমাদের বড় সৌভাগ্য। এই বাড়ি শিরোমণির বাড়ি ছিল। কোম্পানি ফৌজ যখন আসে তখন এসব ভেঙে চুরমার করে দিয়েছিল, তারপর আবার তৈরি হয়। শিরোমণি এখানেই হয়েছিল। আচ্ছা, এই যে আপনাদের গ্রামের মেয়ে রানী হলো, এতে আপনাদের সুবিধা হয়েছিল? মানে আমি বলতে চাইছি, আপনাদের পূর্বপুরুষদের সুবিধা হয়েছিল? আমাদের পূর্বপুরুষের কি সুবিধা হয়েছিল জানি না, তবে এর সুবিধা হয়েছিল। কি বলে যেন। বলতে বলতে ভদ্রলোক একটু অন্য মনস্ক হয়ে গেলেন। ও দৃষ্টি অনুসরণ করে নীলু দ্বারা দেখল আর একজন মধ্যবয়স্ক লোক এগিয়ে আসছেন। এই যে, এনার নাম লোকনাথ, ইনি জনার্দনের বংশধর। বাহ, বেশ দুপক্ষ এসেছে তো। হ্যাঁ, আপনি কি বলছিলেন? হ্যাঁ,
এই এখানকার মেয়ে হওয়ায় রানীর একটা সুবিধা হয়েছিল। এইসব আদিবাসীরা রানীর সঙ্গে ছিল। কিন্তু আপনারা দেখুন, যখন ইংরেজরা বলল কর্ণগড় ওরা নিয়ে নেবে, শিরোমণি কিন্তু সেটা মানলেন না, যুদ্ধ ঘোষণা করলেন। জঙ্গলের অন্য জায়গায় যেটা চুয়ার বিদ্রোহ, কর্ণগড়ে কিন্তু সেটা স্বাধীনতা সংগ্রাম। জঙ্গলের অধিকার নিয়ে আদিবাসীরা লড়ছে। ইংরেজ সৈনিক এসে যাওয়াতে কাজ হারানো পাইকরা নিজেদের কাজের জন্য লড়ছে। সেখানে শিরোমণি এখানকারই মেয়ে হওয়ায় শ্রেণীর মিল হয়ে গেল। গোরাদের সঙ্গে বন্দুক কামানের যুদ্ধে পেরে ওঠা যাবে না জেনেই রানী একটা মোক্ষম চাল দিয়েছিলেন। এইসব এলাকায় তিনি ইংরেজদের জন্য অবরোধ চালু করেন। অবরোধ মানে গ্রামে গ্রামে নির্দেশ গেল, গোরা সৈন্যদের জল খাবার দিয়ে বা অন্যভাবে কোনো সাহায্য করা যাবে না। যদি কেউ দেয়, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড। এরকম কিছু মৃত্যুদণ্ড কার্যকরও হয়েছে। এতে কাজও হয়। গোরাদের কোমর ভেঙে যায়। দিনের পর দিন এই পাহাড়ি জঙ্গলের এলাকায় পড়ে থাকা ওদের পক্ষে সম্ভব ছিল না। এর মধ্যে বিদ্রোহীদেরও অনেক শক্তি ক্ষয় হয়, কিন্তু তাড়া করে অজানা জঙ্গলে ঢুকে ওদের ধরা সম্ভব ছিল না। কিন্তু এই সময় একজন বেঈমান রানীকে ধরিয়ে দেয়। ওরা ওদের বংশ। লোকনাথের দিকে আঙুল তুলে দেখালো রাধেশ্যাম। জনার্দন রানীকে ছোটবেলা থেকেই পছন্দ করত, কিন্তু শিরোমণি রানী হয়ে যাওয়ায় তার গা জ্বলছিল। কোনোভাবেই সুবিধা করতে না পেরে সন্ন্যাসী হয়ে রাজবাড়িতে ঠাঁই নিয়েছিল। শিরোমণি তাকে চিনতে পেরেছিল, কিন্তু তাকে তবুও ওখানে ঠাঁই দিয়েছিল। কিন্তু তলায় তলায় ও গোরাদের সঙ্গে হাত মিলিয়েছিল। রানীকে ধরিয়ে দিলে গোরারা তাকে নায়েব করে রাজ্য চালানোর টোপ দিয়েছিল। ওই রাজবাড়ির সব কিছু চিনত। গোরারা যখন আক্রমণ করল, ওই ওদের খবর দিয়ে দিয়েছিল কখন সেনাদল অপ্রস্তুত থাকবে। সেই সময় রানী সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পালাতে পারেনি। জনার্দন ওদের সুড়ঙ্গ দেখিয়ে দিয়েছিল। গোরারা ওকে ধরে ফেলেছিল বিনা বাধায়। শিরোমণি ধরা পড়ে যায়। এরপর রানীকে ওরা কলকাতায় নিয়ে গেল। আলিপুরে বিচার হলো। তারপর আবার এখানে এনে কেল্লায় বন্দি করে রাখল। এখানেই রানী মারা যায়। এদের জন্যই কর্ণগড় স্বাধীনতা হারিয়েছিল। জানেন স্যার, গ্রামে একটা গল্প চালু আছে। রাধেশ্যামবাবু নিজের গৌরব বাড়াতে এই গল্পটা চালু রাখেন। এই সবটাই যে সত্যি তার কোনো প্রমাণ আছে? মানে শিরোমণি মিথ্যে, চুয়ার বিদ্রোহ মিথ্যে? আহা, না না, সেসব কথা আমি আবার বললাম কোথায়। আমি বলছি এই এই যে বিশ্বাসঘাতকতার গল্পটা বললে, তার কোনো প্রমাণ আছে? আছে? তাহলে তোমার কি মতামত? দেখুন, আমাদের পূর্বপুরুষ রাজবাড়ির দেওয়ান ছিল, এটুকু আমি জানি। যুদ্ধের সময় তিনি রানীকে সাহায্য করেছিলেন, কিন্তু বুঝতেই পারছেন ব্রিটিশদের সঙ্গে রানী কি করে লড়বেন? কামান, বন্দুক এসবের সঙ্গে কি আদিবাসীরা পারে? স্বাভাবিকভাবেই হেরে যান রানী। কিন্তু আমার পূর্বপুরুষ রানীর প্রেমিক ছিলেন কিনা বা বিশ্বাসঘাতকতা করেছিলেন কিনা, এইসব গল্পের কোনো মাথামুন্ডু নেই। হ্যাঁ, এই গ্রামে এই গল্পটা মুখে মুখে ঘোরে, এই আর কি। তাহলে আলিপুরে রানীর বিচার হয়নি? হ্যাঁ, আলিপুর ট্রেজারিতে কিছু নথি আছে শুনেছি, কিন্তু তা যত না রানীর বিচারের, তার চেয়ে বেশি হলো জমি সংক্রান্ত মামলার। রানী শেষ দিকে খুব বেশি মামলায় জড়িয়ে পড়েছিলেন। আর আপনারা তো কলকাতায় যাবেনই, খোঁজ নিয়ে দেখবেন রানী ধরা পড়ার ব্যাপারটা। দেখুন, যুদ্ধ শেষ হয়েছিল, তারপরে এই বিশ্বাসঘাতকতার গল্পটা সব যাত্রা, নাটক
এসবের থেকে এসেছে। আসলে এই ব্যাপারটার মধ্যে একটু নাটকীয়তা আছে তো, সেই জন্য। রাধেশ্যাম খানিকক্ষণ ঘোলাটে চোখে তাকিয়ে রইল ওদের দিকে, তারপর বলল, যা খুশি বলে যাচ্ছ, সুড়ঙ্গ নেই? হ্যাঁ আছে আছে, মন্দিরে একটা বড় গর্ত আছে, কিন্তু কেউ সেখানে নামেনি। সেটা সুড়ঙ্গ কিনা কেউ বলতে পারে না। একটা গল্প ছড়ানো তো খুব সহজ, তো তা যদি আবার এরকম নাটকীয় হয়। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, যদি জনার্দন রানীকে ধরিয়ে দিয়ে থাকে, তাহলে তো রানীর সমস্ত ধন সম্পত্তি সব কিছু জনার্দনই পেত। হ্যাঁ, পেত তো, এবং বংশানুক্রমে আমরাও পেতাম। তো তাহলে কি আমাদের এখন এইরকমভাবে দিন কাটতো? হ্যাঁ, কি কাটতো? পেতে না, তোমরা কিছুই পেতে না। মানে অজিত সিং মারা যাওয়ার পরেই রানী সমস্ত ধন সম্পত্তি লুকিয়ে ফেলেছিলেন। তিনি বলে গিয়েছিলেন, অজিত সিংকে না মেরে এই সম্পত্তি কেউ পাবে না। অজিত সিংকে মেরে মানে? অজিত সিং তো তখন মৃত, মানেটা কি? মানে জানি না স্যার, কিন্তু আমরা এইটুকু জানি, রানী বলে গিয়েছিলেন অজিত সিং আছেন সম্পত্তির পাহারায়, তাকে না মেরে সম্পত্তি কেউ পাবে না। অজিত সিং এর কথায় মনে পড়লো, এই অজিত সিং এর কোনো বংশধর আছে? বাবু, এখানে একজন বড় প্রমোটার আছে, নামে প্রমোটার, আসলে গুন্ডা। ওর নাম সুলতান সিং। ও নিজেকে অজিত সিং এর বংশধর বলে দাবি করে। ওর কাছে একটা তরোয়াল আছে, ওটা নাকি অজিত সিং এর তরোয়াল। কিন্তু অজিত সিং তো অপুত্রক ছিলেন। অজিত সিং এর বাবার বা দাদুর ভাই ছিল, সেই সূত্রেই বোধহয় সুলতান সিং অজিত সিং এর বংশধর বলে নিজেকে দাবি করে। এই তো সেদিন এসেছিল গ্রামে, আপনাদের ছবি সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছিল। আমাদের সঙ্গেও দেখা হয়েছে। একটা কথা বলে রাখি বাবু, লোকটা থেকে সাবধানে থাকবেন, লোকটা কিন্তু ভালো নয়। আচ্ছা, তোমরা যে শিরোমণির বংশধর বা তোমরা যে জনার্দনের বংশধর, তার কোনো প্রমাণ আছে? মানে তাদের ব্যবহার করা কোনো জিনিস বা কোনো নথি বা কোনো পুঁথি, এরকম কিছু? না না, সেরকম কিছু নেই। রাধেশ্যাম খানিকক্ষণ ঘোলাটে চোখে তাকিয়ে রইল ওদের দিকে, তারপর বলল, একটা জিনিস আছে, সেটা কোথা থেকে এসেছে জানি না, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আমার দাদু বলতো এটা শিরোমণির জিনিস, কিন্তু সেটা দিয়ে কি হয় আমি জানি না। কি জিনিস? বৃদ্ধ গোহাতের ইশারায় ওদের বসতে বলে ঘরে ঢুকে গেল। তারপরে একটা লাল কাপড়ে মোড়া একটা জিনিস নিয়ে বেরিয়ে এলো। কাপড়টা সরাতে যে জিনিসটা দেখল, সেটা বলা যায় একটা বেজির মাথা, সেই অদ্ভুত ধাতুতে তৈরি। একবার হাত দিয়ে দেখল সন্দীপ, তখনই দেখল এর পেছনে সেই চিহ্নটা রয়েছে। এই চিহ্ন কিসের বলতে পারেন? জনার্দনের বংশধর লোকনাথ উঁকি মেরে দেখছিল। ও বলল, এটা আমি জানি, এটা ছিল কর্ণগড় রাজবংশের প্রতীক। আজও বিভিন্ন ভাঙা দেয়াল ইত্যাদিতে এইসব চিহ্ন পাবেন, কিন্তু এটা যে শিরোমণির তা প্রমাণ হয় কি করে? সবকিছু প্রমাণ করতে হবে এরকম দায় আমার নেই, আমার কাছে বিশ্বাসটাই সব। এই জিনিসটা কি একটু রাখতে পারি? আপনি এই জিনিসটা রাখবেন কেন? আমাদের বংশের জিনিস আমি কারুর হাতে দিতে পারবো না, মাফ করবেন। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, আপনারা একটু দাঁড়ান, আপনাদের একটা ছবি তুলি। ছবি তোলার সময় সন্দীপ খেয়াল করল না আরো একটা লোক ওদের ছবিও তুলছে এবং সেটা পাঠিয়ে দিচ্ছে একটা নাম্বারে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলার সব জমিদারি ব্যবস্থাকে ওলট পালট করে দিয়ে নতুন এক অভিযান চালাচ্ছে। কর্ণগড়ের পাশেই বগডি, সেখানকার রাজা ছত্রসিংহ শুনলেন আর তার রাজত্ব চলবে না। কোম্পানি জানিয়েছেন ওই গড়ের দখল ছেড়ে দিতে হবে।
তার প্রতিবেশিনী রানী শিরোমণি তখন বন্দী। ছত্রসিংহ এতদিন ধরে রাজ্য শাসন করে আসছেন, সেটা আর তার অধিকারে থাকবে না। কর দিতে হবে ইংরেজ কোম্পানিকে। প্রজাদের মধ্যেও যারা নিষ্কর জমি ভোগ করে আসছে, তাদের নতুন বন্দোবস্ত মেনে নিতে হবে। সেসব নিষ্কর জমি বাজেয়াপ্ত করে নেবে কোম্পানি। শিরোমণির বিদ্রোহের সাথে তাল মিলিয়ে বিদ্রোহ জানিয়েছিলেন রাজা ছত্রসিংহ। কোম্পানির এই নতুন নিয়ম বন্দোবস্তের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু 1 মাস পরেই সকালে উঠে শুনলেন শিলাবতী নদীর অন্য প্রান্তে অরণ্যের গভীরে ইংরেজদের কামানের গর্জন। তার প্রতিবাদ দমন করার জন্য এগিয়ে এসেছে সশস্ত্র বাহিনী। রাজা ছত্রসিংহ বেশ বিচলিত হলেন। বুঝতে পারলেন কোম্পানির কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। বর্ষার ঢল নেমেছে শিলাবতীর বুকে। দুকুল ছাপিয়ে ছুটে চলেছে গেরুয়া রঙের স্রোত। বুঝতে পারেন রাজা, এই জল কমে গিয়ে শিলাবতী শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানির ফৌজ নদী পার হয়ে ছুটে আসবে। এই সময় রাজা ছত্রসিংহের সম্মুখে এসে দাঁড়ালেন এক যুবক, সঙ্গে কয়েকজন প্রজা। যুবকের চোখে এক বিদ্রোহের আগুন ছুটে বেড়াচ্ছে। তার সঙ্গে যেসব প্রজারা রয়েছে তাদের চোখে মুখেও এক সংকল্পের ছায়া। এই যুবকের নাম অচল সিংহ। শিরোমণি গ্রেপ্তার হওয়ার পরেও বিদ্রোহ চালিয়ে যাচ্ছেন তিনি। সমস্ত মেদিনীপুর জুড়ে অচল সিংহের নাম শোনা যাচ্ছে। কোম্পানির কাছে তিনি যেন এক বিভীষিকা। তিনি এক ছায়া মূর্তি, তাকে দেখা যায় না, না ধরা যায়। শুধু কোম্পানির ওপরে তিনি ঝাঁপিয়ে পড়েন আর ধ্বংস করেন তাদের। তাকেই ডেকে পাঠিয়েছেন রাজা। বলেন, অচল সিংহ, আর তো কিছু করার নেই। এবার তো ইংরেজ শিবিরে যেতেই হবে। কেন? আত্মসমর্পণ করতে। কেন আত্মসমর্পণ? কেন? এই গড়কে রক্ষা করার শক্তি কোথায় আমার? আমি রক্ষা করব এই গড়, আমার এই তরবারির জোরে আর এই বিষাক্ত তীরের জোরে। কোম্পানির বন্দোবস্ত কেউ স্বীকার করবে না। চেষ্টা করে দেখো। ইংরেজের তোপের ভ্রুকুটির বিরুদ্ধে তীরের গোছা নিয়ে রুখে দাঁড়ালো প্রজারা। সর্দার অচল সিংহ এই বিদ্রোহের নায়ক। প্রজা দলে দলে যোগদান করে অচল সিংহের সে বিদ্রোহকে দিন দিন আরো প্রবল করে তোলে। অরণ্য ভেদ করে প্রান্তর পার হয়ে কোম্পানির পল্টন ছুটে যায় বগড়ির গড় অধিকার করবার জন্য। কিন্তু নেতা অচল সিংহের দুঃসাহসে ও উৎসাহে জীবন মরণ তুচ্ছ করে নায়েক প্রজার বিষাক্ত তীর ইংরেজ পল্টনকে পদে পদে বিপর্যস্ত করে। দেখা যায় না, ধরা যায় না, যেন অরণ্যচারী কতগুলি দেহহীন প্রেত বিষাক্ত তীর বর্ষণ করে কোম্পানির সৈন্যের উপর আকস্মাৎ মৃত্যু হেনে পালিয়ে যায়। নতুন ফৌজ পাঠায় কোম্পানির ফোর্ট উইলিয়াম। কামানের গর্জনে শিলাবতীর জল কাঁপে। নায়েক প্রজার কুটির এবং গ্রাম ভস্মীভূত করে কোম্পানির সৈনিক। কিন্তু ক্ষান্ত হয় না বিদ্রোহ। তবে আধুনিক অস্ত্রশস্ত্রের সামনে আর কতদিন? একদিন গড়ের দুয়ার হলো চূর্ণ। পালিয়ে গেলেন রাজা ছত্রসিংহ এবং অরণ্যে আশ্রয় নিলেন। হার মানলেন না অচল সিংহ। কোম্পানির বর্ষতা স্বীকার করে যে গ্রাম কোম্পানির ফৌজকে খাদ্য দান করে আর বিদ্রোহীদের অবস্থানের সংবাদ জানিয়ে দেয় যে গ্রামের মানুষ, সেই গ্রামের উপর প্রতিশোধ গ্রহণ করেন অচল সিংহ। কোম্পানিকে কর দেয় যারা, দুরস্ত বিদ্রোহী অচল সিংহ আকস্মাৎ একদিন ঝঞ্ঝার মতো এসে ঝাঁপিয়ে পড়েন তাদের উপর আর সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে চলে যান। বগড়িরাজ রাজা ছত্রসিংহের প্রজা হয়েও যারা কোম্পানিকে কর দেয়, তাদের হাত দুটোকেও ক্ষমা করে না অচল সিংহের তরবারি। মাঝে মাঝে ইংরেজের তোপের সঙ্গে সম্মুখ সংগ্রামে মত্ত হয়ে ওঠেন অচল সিংহ। বহু নায়েক বিদ্রোহীর প্রাণ ছিন্ন ভিন্ন হয়। বহু বিদ্রোহী ইংরেজের বন্দী হয়।
আহত হন অচল সিংহ, কিন্তু তবু ধরা পড়েন না। আহত ব্যাঘ্রের মতো অরণ্যের গভীরে অদৃশ্য হয়ে যান অচল সিংহ। বগড়ি রাজ্যের গ্রামে গ্রামে কোম্পানির চর ঘুরে বেড়ায়। অচল সিংহের সন্ধান দিলে 1000 টাকা পুরস্কার প্রদান করা হবে। কোম্পানির সৈনিক ঢাক পিটিয়ে ঘোষণা করে বেড়ায় গ্রামের পথে পথে, কিন্তু ধরা পড়েন না অচল সিংহ। প্রাণ হারায় শুধু কোম্পানির চর। সমস্ত বনে জঙ্গলে আগুন ধরিয়ে দিল কোম্পানির লোকেরা। ধরা পড়ল প্রচুর বিদ্রোহী, শুধু ধরা পড়লেন না অচল সিংহ। গনগনির গুহায় আশ্রয় নিলেন তিনি। তৈরি হলেন আবার বিদ্রোহের জন্য। হাজার হাজার মশাল তৈরি হল। তীরের ফলায় বিষ মাখিয়ে প্রস্তুত হল তারা। এমন সময় একজন একটা পত্র নিয়ে অচল সিংহের কাছে এসে দাঁড়ালেন। কার চিঠি? ছত্রসিংহের। বিশেষ প্রয়োজনে রাজা ছত্রসিংহ ডেকেছেন। তিনি লিখেছেন, রাজ্য লাভের আর কোনো কামনা আমার নেই। আমি সন্ন্যাস অবলম্বন করতে চাই। শুধু যাওয়ার আগে তোমার সাথে একবার দেখা করে যেতে চাই। অচল সিংহ বুঝতে পারেন কি দুঃখে ব্যথিত হয়ে রাজ্যের মায়া ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন রাজা ছত্রসিংহ। সেই সন্ধ্যায় বিদ্রোহীদের হাতে মশাল জ্বলল না। অচল সিংহ চললেন ছত্রসিংহের সাথে দেখা করতে। গনগনির মাঠ, নিস্তব্ধ প্রান্তর। মাঠের উপরে অন্ধকারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কাটা গাছ, আর সেই গাছের নিচে দাঁড়িয়ে আছেন রাজা ছত্রসিংহ। বলুন মহারাজ। বলার কিছু নেই, শুধু কয়েকটা কথা তোমায় শোনাতে চাই। কি মহারাজ? তোমার তরোয়াল আর তীরের চোট তো আমি দেখলাম। তুমি আমাকে রাজা করতে পারলে না, পারবেও না। মানে? ইংরেজ কোম্পানি আমাকে রাজা করে দিতে পারে যদি আমি তোমায়। চমকে উঠল অচল সিংহ। রাজা ছত্রসিংহ 2 হাতে জড়িয়ে ধরেছেন তাকে। ফিসফিস করে বললেন, যদি তোমাকে বন্দি করে কোম্পানির হাতে দিতে পারি, তাহলে আমার রাজ্য ফিরে পাবো। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলেন অচল সিংহ। কোমর থেকে বার করলেন তরবারি। হেসে উঠলেন রাজা। বৃথাই চেষ্টা তোমার। সেই মুহূর্তে শান্ত হয়ে গেলেন অচল সিংহ। গাছের আড়াল থেকে অনেকগুলো ছায়াময় শরীর বন্দুক তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। ইংরেজ সৈনিকের বন্দুকের নল স্পর্শ করল অচল সিংহের বুক। স্তব্ধ হয়ে বিস্ময়ে ছত্রসিংহের দিকে তাকিয়ে রইলেন বীর সিংহ অচল সিংহ। শুধু বললেন, মহারাজ, শেষে আপনি? ইংরেজ সৈনিক আর দেরি করেনি। গনগনির মাঠের সেই গাছের একটা ডালেই দড়ি ঝুলানো হলো। শুধু অচল সিংহ নয়, তার সাথে আরো 14 জনকে সেই ফাঁসির দড়িতে ফাঁসি দেওয়া হলো। গনগনির মাঠে আজও যেন শোনা যায় অচল সিংহের সেই শেষ কথা, মহারাজ, শেষে আপনি? গনগনি পৌঁছে সন্দীপরা বুঝতে পারল কেন আমেরিকার অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের সাথে গনগনি তুলনা করা হয়। শিলাবতী নদীর ক্ষয় কার্যের ফলে তৈরি প্রায় কয়েকশো ফুট নিচু গিরিখাত এক অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। লাল ল্যাটারাইট পাথর আর মাটি, বাতাস আর জলের ক্ষয়কার্যের ফলে নানা রূপের প্রাকৃতিক ভাস্কর্য তৈরি করেছে। লাল পাথর, শিলাবতী নদী, ইউক্যালিপটাস আর আকাশমণি গাছের জঙ্গল যেন শিল্পীর তুলির টানে পটে আঁকা সুন্দর ফ্রেম। যাওয়ার সময় লালমাটির আঁকা বাঁকা পথের দুদিকে ঘন জঙ্গল। গিরিখাতের নিচে নামার জন্য রয়েছে আঁকা বাঁকা সিঁড়ি। সিঁড়ি বেয়ে একেবারে নদীর তীরে পৌঁছে যাওয়া যায় কিংবা হারিয়ে যাওয়া যায় গিরিখাতের গুহায়।
চারপাশে শুধু গুহা, ভাঙা দুর্গ বা অদ্ভুত ভূমিরূপ। এর মধ্যেই কোনো একটা অচল সিংহ লুকিয়েছিলেন বলো? হ্যাঁ, তবে এগুলো তো ভূমিক্ষয়ের ফলে তৈরি। তখনকার সময় এর আদল কিরকম ছিল সেটা এখন বোঝা মুশকিল, তবে দেখ খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার আছে। আচ্ছা, ওদিকটায় গেলে হতো না? শুটিংটা হচ্ছে তো। ও, শুটিংটা না? তুই যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি চলে এসো তাহলে, আমি একটু ওদিকটায় যাই, কেমন? হ্যাঁ ঠিক আছে, তুই এগো। সন্দীপ এগিয়ে এলো। নীলুদা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে জায়গাগুলো দেখতে লাগলো। অদ্ভুত অদ্ভুত গিরিখাত বিভিন্ন ধরনের আকার নিয়েছে। ভীমের সাথে নাকি বক রাক্ষসের যুদ্ধ হয়েছিল এখানে, তারপরে এই খাত তৈরি হয়। নীলুদা নিজের মনেই একটু হাসল। মানুষ নিজের কল্পনাকে কতটা কাজে লাগিয়ে এসব বানায়। বাহ, এই জায়গাটা দিব্যি দুর্গের মতো দেখতে তো। ভেতরে একটা গুহা আছে, ভেতরে একবার ঢুকে দেখা যায়। জায়গাটা একটু নিচুতে। নীলুদা একটা লাফ দিয়ে নামলো। সঙ্গে সঙ্গে আরো 2-3 জন যেন মাটি ফুঁড়ে উদয় হলো নীলুদার সামনে। নীলুদা চমকে গেল। এই লোকগুলোকে ও আগেও দেখেছে, সুলতান সিংহের সঙ্গে এসেছিল। কিরে, সেদিন তো খুব চমকাচ্ছিলি, হ্যাঁ? পুলিশকে নিয়ে এলি, এখন এখানে যদি পুঁতে দি তাহলে কি হবে? তোমরা কি চাও এখানে? সেদিন গ্রামে গিয়েছিলি কেন? রাধেশ্বর, লোকনাথ এদের সাথে কিসের দরকার তোর? কিছু না, এমনি কৌতূহল। কৌতূহল? তাই না? রাধেশ্যাম যে জিনিসটা তোকে দেখিয়েছে সেটা তুই চাইছিলি কেন? ওটাতে কি আছে? এমনি চাইছিলাম একটু দেখবো বলে। তুই এখানে এসো এরকম দুটো মাথা পেয়েছিস, তাই না? কিসের মাথা? কিছুই জানিস না? না, কিসের কথা বলছো তোমরা? যেটা পেয়েছিস সেটা আমাদের হাতে দিয়ে দে, নইলে ফল কিন্তু ভালো হবে না। নীলুদা চারপাশটা দেখলো। জায়গাটা সমতল থেকে একটু নিচুতে, মানে দূর থেকে এখানে কি হচ্ছে কেউ দেখতে পাবে না। আর সবাই এখন ওদিকে শুটিং এ ব্যস্ত, এদিকে কেউ আসবেও না। নীলুদা বলল, আরে কিসের কথা বলছো সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? এইবার পারবি। লোকটা এগিয়ে এসে সোজাসুজি একটা ঘুষি চালালো নীলুদার মুখ লক্ষ্য করে। নীলুদা এটা আশা করেছিল। ঠিক সময় মাথাটা নিচু করে ঘুষিটা এড়িয়ে গেল সে। আর লোকটা ঘুষি চালানোর ফলে সামনের দিকে ঝুঁকে পড়েছিল, সেই সুযোগে নীলুদার বজ্র মুষ্টি আছড়ে পড়ল লোকটা থুতনি। কাটা কলা গাছের মতো ধড়াম করে লোকটা ছিটকে পড়ে গেল। বাকি 2 জন ঝাঁপিয়ে পড়ল নীলুদার উপরে। নীলুদা সামনের লোকটাকে সজোরে একটা লাথি মারার চেষ্টা করলো, ঠিক মতো লাগলো না, তাও লোকটা ছিটকে পড়ল। তৃতীয় লোকটা নীলুদার পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে নীলুদাকে মাটিতে ফেলার চেষ্টা করতে লাগলো। নীলুদা বার 2-1 লোকটাকে কুনুই দিয়ে মারার চেষ্টা করলো, সুবিধা করতে পারল না। লোকটা গলার উপরে চাপ ক্রমশ বাড়াচ্ছে। নীলুদা শরীরটা যতটা পারল পেছন থেকে বেঁকানোর চেষ্টা করলো। তারপরে আচমকা এক ঝটকায় সামনে শুয়ে পড়ল। এই ঝাঁকুনিতে গলার হাতটা আলগা হয়ে গেল। লোকটা চমকে গেল। ওই শুয়ে থাকা অবস্থাতেই নীলুদা পা চালালো লোকটা থুতনি লক্ষ্য করে। লোকটা কবজি দিয়ে আঘাতটা আটকালে কবজিতে জোরেই লেগেছে। নীলুদা লাফিয়ে উঠে ওখান থেকে উপরে উঠতে গেল, কিন্তু খেয়াল করেনি প্রথম লোকটা ততক্ষণে উঠে বসেছে। নীলুদা মাথার পেছনে একটা সজোরে আঘাত পেল। তারপর চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। যখন জ্ঞান ফিরল তখন নীলুদা দেখল চারিদিকে অন্ধকার। একটু ধাতস্থ হয়ে বুঝতে পারল নীলুদা একটা গুহার মধ্যে শুয়ে আছে। ওঠার চেষ্টা করল, মাথাটা ভীষণ ভারী লাগছে। মাথায় হাত দিয়ে দেখল হাতটায় কিছু একটা চ্যাট চ্যাট করল, রক্ত। খুব সম্ভবত লোকটা কোনো পাথর জাতীয় জিনিস দিয়ে মাথায় মেরেছিল। পকেটে ফোনটা এখনো আছে। ফোনটা বার করে দেখল কোনো টাওয়ার নেই। আস্তে আস্তে গুহার বাইরে বেরিয়ে এলো নীলুদা। গুহার বাইরেটা অতটা অন্ধকার নয়, এখানে দিনের আলো আছে। সন্দীপ কোথায় গেল? শুটিংটা কোন দিকে হচ্ছে? সন্দীপ,
সন্দীপ! এদিক ওদিক দেখে নীলুদা দু একবার সন্দীপের নাম ধরে ডাকার চেষ্টা করল, সাড়া পেল না। এই দিকটা নীলুদা আসেনি। এটা কোনো গুহার ভেতরে নাকি? জায়গাটা ঠিক আন্দাজ হচ্ছে না। সামনে বেশ কিছু খাড়াই গিরিখাত, ওই দিক দিয়ে উঠতে হবে নাকি? আস্তে আস্তে ওদিকে এগোলো নীলুদা। মাথাটা টলমল করছে, এরকম গোলমালে আগে কখনো পড়েনি। কিছুটা এগোতে দেখতে পেল কেউ একজন যাচ্ছে। হাত তুলে চিৎকার করলো নীলুদা, এই যে একটু শুনবেন। লোকটা ঘুরে তাকালো, তারপর এগিয়ে এলো। কি আপনি? কি হয়েছে আপনার? লোকটাকে চিনতে পারল নীলুদা। এই তো সেই মন্দিরের পুরোহিত। পড়ে গেছিলাম। আমাদের শুটিংটা কোন দিকে হচ্ছে? ওই তো ওই দিকে। আমি তো শুটিং দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। অচল সিংহের দৃশ্যটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনি আপনি যেতে পারবেন? তারপরে লোকটার খেয়াল হলো নীলুদার জামার দিকে। এ কি আপনার জামা তো পুরো রক্তে ভেজা। হ্যাঁ, আপনার তো মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, আপনি এখানে বসুন তো। আপনি এখানে বসুন। আমি ওদের ডেকে আনছি। আপনি এখানে বসুন। আপনি বসুন। খানিকক্ষণের মধ্যেই সন্দীপ, সায়ন, শুভ সবাই চলে এলো। আরে কি ব্যাপার, কি করে হলো? সন্দীপের কাঁধে ভর দিয়ে নীলুদা উঠে দাঁড়ালো। শুভ ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছিল, দ্রুত ব্যান্ডেজ করে দিল। নীলুদা একটু জল খেলো। সন্দীপ বলল, এখন ঠিক আছো? যেতে পারবে? পারবো। ব্যাপারটা কি, পা পিছলে পড়ে গেছিলেন নাকি? না, সুলতান সিং এবারে ব্যাপারটা আর হুমকিতে সীমাবদ্ধ রাখেননি। সে কি? আরে তাহলে তো পুলিশকে জানানোটা দরকার। এই ব্যাপারে তো মানে মেনে নেওয়া যায় না এটা। দাঁড়ান, আমি এক্ষুনি খবর দিচ্ছি। খবর আমি ঠিক দেব সায়ন, তবে এক্ষুনি এই নিয়ে কিচ্ছু বলার দরকার নেই। লোকজনকে বলবে পড়ে গিয়েই মাথা ফেটেছে। কিন্তু ওরা তোমায় মারলো কেন? মাথাটাই বা ফাটালো কেন? মাথাই তো চাইছিল রে। মানে? মাথাটা খাটানোর সময় হয়েছে, এই ঝটকাটা দরকার ছিল। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। তবে আজকের জন্য এটুকুই। ফিরছি গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে খুব শীঘ্রই। ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।